পরীক্ষাটার প্রশ্নটা দেখব, ঠিক আছে? সেই পরীক্ষার প্রশ্নটা দেখলেই আমরা আসলে বুঝে যাবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় লিখিততে কি ধরনের কোয়েশ্চেন হয়ে থাকে। কোয়েশ্চেনগুলো আনসার করার জন্য আসলে আমাদের কি বিষয় মাথায় থাকা উচিত। আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করে ফেলেছেন। সোলাইমান সিয়াম কমেন্ট করেছেন ফার্মগেট থেকে। তারপর দেখতে পাচ্ছি তৌফিকুল ইসলাম ঢাকা ইউনিভার্সিটিতে অলরেডি আপনি চান্স পেয়েছেন। অভিনন্দন আপনাকে। কমেন্ট করেছেন সামিয়া রংপুর থেকে দেখতে পাচ্ছি। কমেন্ট করেছেন সুলাইমান সিয়াম। আচ্ছা, তো আপনারা যারা আছেন সবাই হয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবেন, লিখিত পরীক্ষা। তো আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্নটা, এই কোশ্চেন প্যাটার্নটা যাওয়ার আগে আমি আপনাদেরকে এইটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষার যে বিষয়টা, এটা নিয়ে একটু কথা বলি। আপনাদের জানা আছে হয়তো কারো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় মূলত যেই ৩টা সাবজেক্টের জন্য রিটেন পরীক্ষা নিয়ে থাকে, সেই ৩টার একটা হচ্ছে আইন, আরেকটা হচ্ছে কি আইন ও ভূমি প্রশাসন, তাই না? ভূমি প্রশাসন এবং আরেকটা হচ্ছে ইংরেজি। এই ৩টার জন্য মূলত আলাদা রিটেন পরীক্ষা তারা নিয়ে থাকে। তো এই ৩টে আসন সংখ্যা কত এটা আমাদের জানা আছে কিনা? আসন সংখ্যাটা যাদের জানা নাই তাদের উদ্দেশ্যে আমি বলছি। আইনে মূলত আসন সংখ্যা হচ্ছে ১১০। ভালো একটা আসন এখানে আছে ১১০। আর ল্যান্ডে মূলত আসন সংখ্যা একটু কম, এখানে আছে ৫০টা, এবং ইংরেজিতে আসন সংখ্যা আছে মূলত ৯০টা, ঠিক আছে? তার মানে সব মিলিয়ে আমাদের এখানে এই ৩টা সাবজেক্টে ২৫০টা আসন আছে। তো এই যে ২৫০টা আসন আমরা যেখানে ছিলাম, মূলত আমাদের এই ৩টা সাবজেক্টের আসন সংখ্যা নিয়ে কথা বলছিলাম। তো আমাদের ৩টা সাবজেক্টের আসন হচ্ছে আইনে ১১০, ভূমি প্রশাসন ও আইন সেটাতে হচ্ছে ৫০, এবং ইংরেজিতে হচ্ছে ৯০ আসন। টোটালি হচ্ছে ২৫০ আসন। তো এই ২৫০ আসনের মধ্যে আপনারা জানেন যে এখানে আসলে যারা মানবিকের তারা পরীক্ষা দিয়েছে, তার পাশাপাশি সায়েন্স এবং কমার্স মানে অন্য বিভাগ থেকেও এখানে কিন্তু পরীক্ষা দিয়েছে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি যে নির্দেশিকা, সেখানে আসলে বলা আছে যে এই যে এই আসনগুলো ভাগ হবে কিভাবে? মানবিকের জন্য ৭৫%, মানবিকের জন্য ৭৫%, দ্যাট মিনস বাকি যারা সায়েন্স এবং কমার্স থেকে তাদের জন্য ২৫%। তো ২৫০ আসনের মধ্যে ৭৫% মানে হচ্ছে আমরা বলতে পারি যে ভালো একটা আসন কিন্তু আপনাদের জন্য আছে, ঠিক আছে? এখানে তাহলে ১৫০ প্লাস হচ্ছে প্রায় ৩২টা বলা যায়। এই যে ২৫০ আসন, এই ২৫০ আসনের মধ্যে যারা মানবিকের তাদের জন্য আছে প্রায় ১৮২ আসন, আর যে বাকি ৬৮টা আসন এটা আছে হচ্ছে যারা বিভাগ পরিবর্তন করে এখানে আসছেন। তো এখানে কিন্তু ভালো একটা চান্স আছে। বাট রাজশাহী বিশ্ববিদ্যালয় যে ভর্তি পরীক্ষাটা নেয় এটা খুবই হচ্ছে স্ট্যান্ডার্ড, এবং স্ট্যান্ডার্ডের সাথে আরেকটা কথা যেটা আপনারা পছন্দ করবেন না, সেটা হতে পারে একটু অ্যাডভান্স হতে পারে, ঠিক আছে? ওরা আপনার ইংলিশের রাইটিংটা দেখে যে আপনার অ্যাডভান্স লেভেলের রাইটিং স্কিলসটা আছে কিনা, আপনার আসলে কম্প্রিহেনশন স্কিলটা কেমন। হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা মজার বিষয় হচ্ছে এই ৩টা সাবজেক্টের মধ্যে ইংরেজিতে আপনারা জানেন যে ১৫০০ জন ভর্তি পরীক্ষায় এমসিকিউতে যারা ভালো করেছে তাদের মধ্যে প্রথম ১৫০০ জনকে, মানে এমসিকিউতে মানে টোটালটা না, ইংরেজি অংশে। মজার বিষয়, আপনারা যে ভর্তি পরীক্ষা দিয়েছেন সেখানে এমসিকিউ অংশে ইংরেজি পার্টে প্রথম ১৫০০ জন, যেই ১৫০০ জন সর্বোচ্চ মার্কস পেয়েছে ইংরেজিতে, তাদেরকে লিখিত পরীক্ষার চান্স দেওয়া হচ্ছে। আর আইন ও ভূমি প্রশাসনে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে বাংলা ও ইংরেজি দুইটা মিলিয়ে যারা হচ্ছে প্রথম ১৫০০ এর মধ্যে আছে তাদেরকে হচ্ছে ডাকা হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখেন, এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ১১০টাই ৯০টা আছে ইংরেজির আসন, তো এই ৯০ জন কারা আসলে চান্স পাবে? এই ৯০ জন চান্স পাবে হচ্ছে রিটেন পরীক্ষায় যে যত ভালো করবে। বিষয়টা আবার বলছি আপনাদের বোঝার জ্ঞাতার্থে। তার মানে আপনি যে এমসিকিউ পরীক্ষা দিয়েছেন, ইংরেজিতে চান্স পাওয়ার ক্ষেত্রে যারা ইংরেজিতে পরীক্ষা দিবেন ইংরেজিতে চান্স পাওয়ার জন্য আপনার এমসিকিউ মার্কসের কোনো ভ্যালু অ্যাড হচ্ছে না। আপনি লিখিত পরীক্ষা যে হবে ৫০ মার্কের লিখিত পরীক্ষা, সেই পরীক্ষায় আপনি যত পাবেন তার উপরে আপনার ইংরেজিতে চান্স পাওয়া না পাওয়া ডিপেন্ড করতেছে, ঠিক আছে? আই হোপ ইউ অল আর ক্লিয়ার, ঠিক আছে? আর আইন ও ভূমি প্রশাসনে যারা পরীক্ষা দিচ্ছেন এদের ক্ষেত্রে এমসিকিউ প্লাস রিটেন, আপনি যে রিটেন দিবেন ৫০ মার্কের ওই অংশ এবং এমসিকিউতে যত পেয়েছেন দুইটা মিলে যোগ করে আপনার মেরিট পজিশনটা যাচাই করা হবে, ঠিক আছে? নির্ধারণ করা হবে। তার মানে ইংরেজিতে
যারা পরীক্ষা দিচ্ছেন তাতে রিটেনটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ এই রিটেন পরীক্ষার উপরেই আপনার আসলে ইংরেজিতে চান্স পাওয়া না পাওয়া ডিপেন্ড করছে, ঠিক আছে? তাহলে আশা করি আপনারা আসন সংখ্যার ব্যাপারে বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদেরকে একটু ওদের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটু বলি। কোয়েশ্চেন প্যাটার্ন খুবই ইজি বলতে খুব সিম্পল। সেখানে হচ্ছে ওদের ভর্তি নির্দেশিকাও লেখা আছে যে একটা কম্প্রিহেনশন থাকবে এবং সেই কম্প্রিহেনশনের উপরেই মার্কস হচ্ছে 25। আর আরেকটা আপনাকে লিখতে হবে কম্পোজিশন। একটা কম্পোজিশন লিখতে হবে, সেখানেও মার্কস হচ্ছে 25। সো এই 25 টোটালি হচ্ছে 50 মার্কসের পরীক্ষা। আপনাকে দিতে হবে 60 মিনিটসে। দ্যাট মিনস 1 ঘন্টা সময়ের মধ্যে আপনাকে 50 মার্কের এই পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে? তো এখন এই যে কম্প্রিহেনশনটা কোন লেভেলের আসে? এসে যেগুলা বা কম্পোজিশন যেটা, সরি এসে না, কম্পোজিশন, এসে এবং কম্পোজিশনের মধ্যে পার্থক্য আছে, এটা আমরা একটু পরে আমরা আলোচনা করব। কারণ আপনি যখন লিখবেন, লেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখা লাগবে ইউ আর রাইটিং আ কম্পোজিশন নট অ্যান এসে, ঠিক আছে? এসে লিখে ফেললে কম্পোজিশন লেখা হবে না, সেক্ষেত্রে আপনি মার্কস কিন্তু ডিডাকশন হবে, ঠিক আছে? তো আমরা এই যে কোশ্চেন প্যাটার্নটা, ঠিক আছে, দেখলাম, এটা দেখে মোটামুটি আসলে বোঝা গেল যে 50 মার্কের পরীক্ষা হবে, একটা প্যাসেজ থাকবে এবং আর একটা এসে লিখতে হবে, ঠিক আছে? এখন প্যাসেজটা কোন ধরনের আসে, এসেটা কোন ধরনের আসে? রাজশাহী ইউনিভার্সিটি এই ক্ষেত্রে আসলে যেটা করে সেটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের দেয় এবং চেষ্টা করে দেখার জন্য যাদের আসলে ইংলিশে রিডিং স্কিলসটা বেশ ভালো, পাশাপাশি রাইটিং স্কিলসটাও যে বেশ ভালো, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা চান্স পেয়ে গেছেন ইংলিশে, ঠিক আছে? আপনাদের কিচ্ছু লাগবে না, কমন পড়ার কিচ্ছু লাগবে না। জাস্ট আপনার যদি হচ্ছে রিডিং স্কিলসটা ভালো থাকে এবং মোটামুটি আপনি রাইটিং স্কিলসটাও ভালো লিখতে পারেন, তার আসলে আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা না করলেও আশা করা যায় আপনি চান্স পেয়ে যাবেন, ঠিক আছে? তারপরেও যেহেতু ক্লাসটা করতেছেন, আশা করি যে আপনি আপনার ধারণা থেকে আরেকটু বেশি এগিয়ে থাকবেন ইনশাআল্লাহ। বাট দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের মধ্যে কারো যদি এরকম থেকে থাকে আমার রাইটিং এ খুবই খারাপ অবস্থা, ঠিক আছে, আমি প্যাসেজ বুঝি না, হ্যাঁ, আশা করি এরকম নাই। কারণ যেহেতু আপনি ইংলিশে ভালো করেছেন বিধায় আপনাকে আসলে ইংরেজিতে বা এই অংশে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আশা করি ওরকম আসলে এত বেশি দুর্বল আমরা কেউ নাই, ঠিক আছে? সো সবচেয়ে ভালো হয় আমরা তাহলে গত বছরের কোশ্চেনটা একটু দেখে নেই। গত বছরের কোশ্চেন দেখে নেই যে গত বছর কি ধরনের প্যাসেজ আসছিল, কি ধরনের এসে আসছিল, ওটাকে যদি আমরা হচ্ছে অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমরা এবছর যে কোশ্চেনটা আসবে একটা আইডিয়া আমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে। এই ক্ষেত্রে দেখেন, আমরা গত বছরের কোশ্চেন প্র্যাকটিস না করে যদি হচ্ছে নিজের বানানো একটা কোশ্চেন আমি আপনাদের জন্য নিয়ে আসতাম, তাহলে কি হতো? এটা হচ্ছে নেভার এভার কমন তো পড়বেই না কখনো, ঠিক আছে? আন্দাজে একটা কম্পোজিশন থেকে তো অবশ্যই কমন পড়বে না, ঠিক আছে? বাট তার চেয়ে বেটার নয় কি যে আমরা রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেনটাই দেখি, ঠিক আছে? রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেনটা দেখলে একদম রিয়েল কোশ্চেনটা দেখলে আমরা বুঝতে পারবো ওরা আসলে কি কোশ্চেন করে আমাদের প্যাসেজ থেকে এবং কি ধরনের প্যাসেজ হয়। তো যদিও ওরা হচ্ছে কম্পোজিশনের কথা, প্যাসেজের কথা বলেছে, ওই প্যাসেজের মধ্যেই কিন্তু ওরা আরো ২টা জিনিস দিয়ে দেয়। সেই ২টা জিনিসের সাথে ঢাকা ইউনিভার্সিটির একটা মিল আছে। তার মধ্যে একটা হচ্ছে ভোকাবুলারি, মানে ভোকাবুলারি যেটা আমরা বলি, ওয়ার্ড মিনিং, সেই অংশটা থাকে। আরেকটা হচ্ছে ট্রান্সলেশন অংশটা থাকে, ঠিক আছে? সেটা কিভাবে থাকে আমরা দেখব কোশ্চেনে গেলেই। আমরা ২০২৪-২৫ ইউনিট এ যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা দেখছি। এই যে দেখেন, প্রথমেই হচ্ছে একটা প্যাসেজ। এখানে একটা স্লাইডে পুরো প্যাসেজটা আনা যায় নাই, কেউ ভাববেন না যে এতটুকু মাত্র প্যাসেজটা কিন্তু বেশ বড়, ঠিক আছে? যে প্যাসেজটা দেওয়া হয়েছে এটা একটা বড় প্যাসেজ। উপরে কি লেখা আছে দেখেন, read the following excerpt and answer the questions below it. আচ্ছা, আমি কিন্তু এখানে কমেন্ট দেখতে পাচ্ছি না। তো এইখানে উপরে দেখেন লেখা আছে যে 5 × 5 25, ঠিক আছে? তার মানে এই যে প্যাসেজটা, এই প্যাসেজ থেকে আপনাকে 5টা কোশ্চেন করা হবে এবং কোশ্চেনে মার্কস থাকবে কত? 25। তো সবার উদ্দেশ্যে আমি প্রথমে বলে রাখবো, যেহেতু আমরা জানি যে 50 মার্কের পরীক্ষা দিতে হবে 60 মিনিটে, ঠিক আছে? আপনি আগেই আপনার টাইমটাকে ডিভিশন করে নিবেন প্রপারলি, ঠিক আছে? কারণ এইটা আপনার পরীক্ষা ভালো হওয়া না হওয়ার 50% ইম্প্যাক্ট ফেলবে, ঠিক আছে? আপনি রিটেনে খুব ভালো, রিডিং স্কিলসও ভালো, বাট আপনি টাইম ম্যানেজমেন্টে পিছিয়ে ছিলেন, তাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত পরীক্ষা দিতে পারবেন না, ঠিক আছে? যেহেতু আপনার 50 মার্কের পরীক্ষা দিতে হবে 60 মিনিটে, আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে 5টা প্রশ্ন 25 মিনিট,
ঠিক আছে, 25 মার্ক। এই 25 মার্কের জন্য আপনি 25 মিনিট রাখবেন, ঠিক আছে। মানে আমি যে প্যাসেজের 5টা প্রশ্ন আনসার করব, সহজ হিসাব, যত মার্কস তত মিনিট। তাহলে এসেতে 50, কম্পোজিশনে আবার 25 মার্ক, কম্পোজিশনে 25 মার্ক হলে ওইখানে আবার 25 মিনিট, ঠিক আছে। তাহলে 25 গেল কত, 50 মিনিট, তাই না? তাহলে আরো তো 10 মিনিট থাকে। এই 10 মিনিট আসলে আমার প্যাসেজ পড়তে লাগবে। ওই যে আমি কোশ্চেন পড়ে প্যাসেজে আসবো, প্যাসেজ পড়ে কোশ্চেনে যাব, এই জায়গায় একটা গ্যাপ হবে। তার মানে আমরা বলতে পারি প্যাসেজ অংশে আমাদের প্যাসেজ অংশে আমরা 35 মিনিটস, ঠিক আছে, আর এসে অংশে আমরা 25 মিনিটস। এই হচ্ছে টোটালি আমাদের 60 মিনিটস, ঠিক আছে। যদিও 5 মিনিট আপনার রাখা উচিত রিভিশনের জন্য, তো সেই হিসেবে আপনি এখান থেকে 2-3 মিনিট আর এখান থেকে 2-3 মিনিট বাঁচিয়ে রাখবেন। আরো সহজ হিসেব ক্যালকুলেশন করে রাখতে পারেন, সেটা হচ্ছে এই জায়গাটা 30 মিনিটের মধ্যে শেষ করবেন এবং এইটা হচ্ছে আপনি 22 মিনিটের মধ্যে শেষ করবেন, ঠিক আছে। এই টার্গেট নিয়ে আপনি পরীক্ষা দিবেন, তাহলে আশা করা যায় শেষে আপনার 5-7 মিনিট রিভিশনের জন্য থাকবে। এবং দিস ভেরি মাচ ইম্পর্টেন্ট, যারা ক্লাস দেখছেন তাদের উদ্দেশ্যে আবার আমি বলছি, রিভিশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কারণ আপনি যত ভালো ইংলিশ লেখেন না কেন, আপনার লেখায় 3-4টা স্পেলিং ভুল থাকতে পারে, স্লিপ অফ পেন থাকতে পারে, যেই এরর্স গুলা খুবই ছোটখাটো এরর্স, আপনি একবার চেক দিলেই আপনার এরর্স গুলো আপনি কি করতে পারতেন, সংশোধন করতে পারতেন। একবার রিভিশন না দেওয়ার কারণে, ওই এরর্স এর কারণে আপনার কিন্তু 3-4 মার্কস আপনি পিছিয়ে যেতে পারেন, ঠিক আছে। আমি এখানে দেখতে পাচ্ছি সিদ্দিক কমেন্ট করেছেন, সাজিয়া বিনতে সিদ্দিক, ইংলিশের জন্য সিলেক্টেড হলে কোনোভাবে কি পরীক্ষায় ভালো করলে ল আসার সম্ভাবনা আছে, যেহেতু একই প্রশ্নে পরীক্ষা হবে না? আপনি ইংলিশের জন্য পরীক্ষা দিলে ইংলিশে পরীক্ষা দিবেন। তারপর হচ্ছে কমেন্ট করে, স্যার লেখার জন্য কি জায়গা ফিক্সড করা থাকবে? না, এটা লেখার জন্য জায়গা ফিক্সড করা থাকবে না, আপনাকে অ্যাজ ইউজুয়াল পরীক্ষায় যেরকম হচ্ছে পেপারস দেওয়া হয় ওরকম পেপার দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু প্যাসেজটা একটু আগে একটু দেখে আসি। কত বড় প্যাসেজ দেখেন, 2টা স্লাইড গেল, প্যাসেজ শেষ হয় নাই, 3টা স্লাইডে গিয়ে প্যাসেজটা শেষ হয়েছে এবং দেখেন এইখানে 5টা কোশ্চেন আছে, ঠিক আছে। সো আমরা যেটা করব, দেখেন, পরীক্ষায় আপনি যখনই প্যাসেজটা মানে কোশ্চেনটা পাবেন, ফার্স্ট কি করবেন দেখেন, ফার্স্ট আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্যাসেজটা দেখার আগে আপনি একটু নিচে গিয়ে দেখে আসবেন এসে মানে কম্পোজিশন যেটা আসে ওইটা সম্পর্কে আপনার আইডিয়া আছে কিনা। বিকজ আপনার যদি ভালো আইডিয়া থাকে তাহলে ওই জায়গাটা একটা ভালো সময় লাগবে আপনাকে লিখতে, ঠিক আছে। যেমন আপনি যে সময়টা ধরেছিলেন 22 মিনিটের মতো, ঠিক আছে। সো ওই জায়গায় একটা 22 মিনিটের কম হলে হবে না। সো আপনি একটু আগে একটু দেখে আসবেন এসেটা কি আসছে, আমরা একটু আগে দেখে আসেন এসেটা কতবার কি আসছিল। হ্যাঁ, এই যে দেখেন লেখা আছে, রাইট এ কম্পোজিশন অন এনি ওয়ান অফ দ্য ফলোইং, দ্যাট মিনস ইউ উইল হ্যাভ অল্টারনেটিভ। আপনার একটা অল্টারনেটিভ থাকবে, 2টা থাকবে এসে, তার মধ্যে একটা, ঠিক আছে। বাট এমন এসে আসবে যেটাকে আসলে আপনি কমন এক্সপেক্ট করতে পারেন না হুবহু, ঠিক আছে। এ জার্নি বাই বোট, এ জার্নি বাই ট্রেন অথবা মাই এইম ইন লাইফ, এই জাতীয় এসে আসবে না, কম্পোজিশন আসবে না, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন যে এই নাম্বারে কি আসে, দ্য ইনভিজিবল প্রেশার অফ বিইং সাকসেসফুল ইন লাইফ। মানে কি, মানে হচ্ছে ইনভিজিবল মানে কি, একটা হিডেন, তাই না, একটা মানে অদৃশ্য একটা প্রেশার, চাপ, বিইং সাকসেসফুল ইন লাইফ, জীবনে সফল হওয়ার যে একটা অদৃশ্য চাপ, এটা নিয়ে একটা এসে আসছে। সো এটা নিঃসন্দেহে আনকমন, ঠিক আছে। কারো মুখস্থ করা ছিল না, কেউ কখনো পড়ে নাই, সে বিষয়গুলো চাচ্ছেই আপনার কি দেখতে, রাইটিং স্কিলস দেখতে, কাজেই তারা সর্বোচ্চ ট্রাই করবে যাতে আপনার কমন না পড়ে, আপনি যেন ইনস্ট্যান্ট লেখেন, ঠিক আছে। সো এই জায়গাটায় আসলে কি লিখবেন আগে আপনাকে টাইটেলটা বুঝতে হবে, ঠিক আছে। এখানে যেটা চাইছে সেটা হচ্ছে আমাদের জীবনের, প্রত্যেকের জীবনে সাকসেসফুল হওয়ার জন্য একটা চাপ থাকে। হ্যাঁ, ও কিন্তু আপনাকে টার্গেট করেই এই এসেটা লিখছে এবং আপনি যখন পরীক্ষার হলে আছেন তখনও কিন্তু আপনি একটা প্রেশারে আছেন। কিসের প্রেশারে? টু বি সাকসেসফুল ইন দিস এক্সাম, তাই না? ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি পরীক্ষায় সাকসেসফুল হওয়ার আপনি একটা প্রেশারে আছেন, কিন্তু আপনার বাসা থেকে প্রেশার দেয়া আছে। এই অনেকে হয়তোবা ঢাবিতে চান্স পেয়েছেন, অনেকে হয়তো কোথাও চান্স পান নাই, ভালো সাবজেক্টে চান্স হয় নাই, পজিশন পেছনে, কাজে রাজশাহী বিশ্ববিদ্যালয় যে করেই হোক আমার ইংরেজিতে বা লয়ে চান্স পাওয়া লাগবে, একটা প্রেশার, তাই না? তো ওই প্রেশারটাকে ইন্ডিকেট করে হয়তো প্রশ্নকর্তা প্রশ্ন করেছে। বি নম্বরে অল্টারনেটিভ যেটা দিছে সেটা হচ্ছে আর্ট অ্যাজ রেসিস্ট্যান্স, আর্ট অ্যাজ রেসিস্ট্যান্স। এইটাও নিশ্চয়ই আমি শিওর এখানে কমেন্টে কেউ জানাবেন যে এই এসের নাম এর আগে কখনো শিখছেন বা এই এসে কখনো শিখছেন কিনা, ঠিক আছে। আই এম শিওর যে আপনারা সবাই বলবেন যে এটা পুরাই আনকমন। আর্ট অ্যাজ রেসিস্ট্যান্স মানে কি? আর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মানে হচ্ছে শিল্প প্রতিবাদের ভাষা হিসেবে, হ্যাঁ, প্রতিরোধ হিসেবে শিল্পের ভূমিকা।
ঠিক আছে? সো এইটা আপনার আগে টাইটেলটা ভালোভাবে বুঝতে হবে, আপনি বুঝেন কিনা আগে বুঝবেন, প্রয়োজনে 2 মিনিট 3 মিনিট সময় নেবেন যে কি চাইছে এটার মধ্যে, ঠিক আছে? এই কম্পোজিশন অ্যাকচুয়ালি কি লিখতে হবে এটা ভালো মতো সময় নিয়ে বুঝবেন, ঠিক আছে? বুঝে আমি যখন এখানে আসবো প্যাসেজটা শেষ করে তখন আমি দেখাবো যে কিভাবে আমরা কম্পোজিশনটাকে লিখলে উইদিন শর্টার পিরিয়ড অথবা উইদিন ফিক্সড টাইম আমরা আমাদের বেস্ট লেখাটা লিখতে পারি, ঠিক আছে? তো সেই পর্যন্ত ক্লাসটা দেখার ধৈর্য থাকবে তো আপনাদের ইনশাল্লাহ, নাকি? একটু কমেন্ট করে জানান আবার যে যারা যারা ক্লাসে আছেন, ঠিক আছে? যে আপনাদের এসে পর্যন্ত ক্লাসে ইনশাল্লাহ থাকবেন তো, নাকি? আমরা কম্পোজিশনটা শেষ করে দেন প্যাসেজটা শেষ করে দেন হচ্ছে আমরা কম্পোজিশনে আসবো এবং সেখানে ডিটেলস আলোচনা করব কম্পোজিশন কি, এসে কি এবং কম্পোজিশন কিভাবে লিখতে হয়, ঠিক আছে? কোন কোন বিষয়ে খেয়াল করতে হয়। তাহলে আমরা প্রথমে তাহলে আবার চলে যাই প্যাসেজে। এবার আমি দেখেন তাহলে আপনি প্রথমে দেখে নিলেন আপনার কম্পোজিশনটার আইডিয়া জানা আছে কিনা, কমন তো পড়বেই না, তাই না? জাস্ট টাইটেলটা বুঝছেন কিনা এটা একটু দেখে নিলেন, ঠিক আছে? যদি দেখেন যে হ্যাঁ টাইটেল কিছু একটা বুঝছি, ওকে ফাইন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আমি তাহলে কম্পোজিশন শেষ করে আমি এখানে আসবো, ঠিক আছে? কম্পোজিশনের জন্য কিন্তু অবশ্যই আপনার ম্যাক্সিমাম টাইম থাকবে 30 থেকে 32 মিনিটস, 30 থেকে 32 মিনিট, ঠিক আছে? তো ওই জায়গায় কিন্তু কোনোভাবেই এরকম করা যাবে না কম্পোজিশনেই 45 মিনিট খাইয়ে ফেলছেন, পরে আপনার আপনার এসে লেখার জন্য মানে কম্পোজিশনেই 45 মিনিট খাইয়ে ফেলছেন, এসে লেখার জন্য সময় নেই, এটা যেন কখনোই না হয়, ঠিক আছে? আর যদি দেখেন এরকম, এটাও করা যেতে পারে অল্টারনেটিভ যে আপনার এসেটা ভালো আইডিয়া আছে, এসেটার ব্যাপারে ভালো আইডিয়া আছে, সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এসেটা আগে লিখতে পারেন, ঠিক আছে? এসেটা আপনি 20 থেকে 22 মিনিটের মধ্যে লিখে তারপর আপনি কম্পোজিশনে যেতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্যাসেজে যাই। ওকে, প্যাসেজটা কিভাবে আপনি ডিল উইথ করবেন দেখেন। প্যাসেজটাকে মোকাবেলা করার ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আগে পুরো প্যাসেজ পড়ার দরকার নাই, ঠিক আছে? পুরো প্যাসেজ পড়ার আগে দরকার নাই। আমরা যেটা করব সেটা হচ্ছে ওই যে প্যাসেজের নিচে যে 5টা কোশ্চেন আছে সেই 5টা কোশ্চেন পড়বো আগে। এটা কেন? এই 5টা প্রশ্ন কেন পড়বো আগে? কারণ এই 5টা প্রশ্ন পড়লে আমরা কয়েক দিকে এগিয়ে থাকবো। নাম্বার 1 যেটা সেটা হচ্ছে প্যাসেজটা কি বিষয়ে সেটা একটা আইডিয়া হয়ে যাবে প্যাসেজ পড়ার আগেই। প্যাসেজ পড়ার আগেই আমরা বুঝে যাব যে প্যাসেজটা কি বিষয়, কারণ মূল বিষয়গুলো নিয়ে এখানে কোশ্চেন করা হয়েছে। নাম্বার 2 যেটা সেটা হচ্ছে যে এই প্যাসেজটার কোন কোন বিষয় নিয়ে কোশ্চেন করা হয়েছে সেটাও আমি আগে একটা আইডিয়া পেয়ে যাব, ঠিক আছে? আর যদি আমি আগে প্যাসেজ পড়ে আসি তারপর প্রশ্নে আসি তাহলে প্রশ্ন পড়ে আবার প্যাসেজে যাওয়া লাগবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে ইট উইল টেক মোর টাইম আই থিংক। সো প্রথমে প্যাসেজে আসেন, প্রশ্নে আসেন, দেখেন এখানে কি বলা আছে নম্বরে, রাইট ইন ইংলিশ the contextual meanings of the bold-faced words or phrases। এখানে খেয়াল করে দেখেন আপনার প্যাসেজের মধ্যে কিছু বোল্ড ফেজ ওয়ার্ড দেয়া থাকবে, মানে গাঢ় কালিতে কিছু ওয়ার্ড লেখা থাকবে, যেমন এরকম এই যে ডেড এন্ড এখানে আছে, তারপর হচ্ছে এই যে টাস্ক ফোর্স, কিউবিকল, ঠিক আছে? তো রিসিশন, সাটল, তো এগুলোর কথা জানতে চেয়েছে। এগুলো বলেছে যে মিনিংস অফ দ্য মিনিং, এবং এগুলো লিখতে হবে কি কনটেক্সচুয়াল মিনিং, মানে আপনি শাব্দিক অর্থ না, প্যাসেজ অনুযায়ী অর্থটা কি বুঝিয়েছে সেইটা আপনাকে লিখতে হবে, এবং বলে দিছে ইংলিশে লিখতে হবে, বাংলায় লিখলে হবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই প্রশ্ন পড়ে আমি বুঝতে পারলাম এখানে আমার ওয়ার্ড মিনিং এর ব্যাপারে খেয়াল করতে হবে। বি নাম্বারে আসেন, হাউ ডাজ দ্য অথর ডিস্টিংগুইশ মানে কি? ডিস্টিংগুইশ মানে হচ্ছে ডিফারেন্সিয়েট, তাই না? ডিফারেন্সিয়েট মানে ভিন্ন, একটা থেকে অন্যটার ভিন্নতা। ডিস্টিংগুইশ বিটুইন লিবারেল আর্টস এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার এডুকেশন, মানে এই দুটার মধ্যে যে লেখক ভিন্নতা দেখিয়েছে সেটা কিভাবে দেখিয়েছে, তার মানে আমি বুঝতে পারতেছি এডুকেশন রিলেটেড কিছু একটা প্যাসেজটা, এবং যেই প্যাসেজের মধ্যে দুইটা বিষয় আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে লিবারেল আর্টস এডুকেশন, লিবারেল আর্টস মানে শিল্প কলা নিয়ে যে এডুকেশন, ঠিক আছে? আর একটা হচ্ছে ক্যারিয়ার এডুকেশন, ক্যারিয়ারমুখী এডুকেশন যেটা, হ্যাঁ, এই দুটার মধ্যে পার্থক্য লেখক কিভাবে দেখিয়েছে সেটা জানতে চেয়েছে। সো আমি কিন্তু একটা আইডিয়া পেয়ে গেলাম প্যাসেজটা কি সম্পর্কে। সি নাম্বারে আসেন, হাউ ডাজ দ্য আন্ডারলাইন সেন্টেন্স হাইলাইট দ্য অথরস স্ট্যান্স। খেয়াল করে দেখেন অথরের যে স্ট্যান্স, অথরের যে পজিশন, ঠিক আছে, সেই পজিশনটা কোথায় পাওয়া যাচ্ছে? আন্ডারলাইন সেন্টেন্স। আন্ডারলাইন সেন্টেন্সটা দেখেন এখানে যে শেষেই দেয়া আছে, তার মানে এই সেন্টেন্সটা খুব গুরুত্বপূর্ণ। এইটা পড়লে আমরা অনেকটা পেয়ে যাবো যে লেখক এখানে কি বুঝিয়েছে, ঠিক আছে? আমরা একটা গ্লান্স একবার পড়ে নিতে পারি এই প্রশ্ন যেহেতু পড়লাম। বাট হিস্ট্রি ইজ ফিল্ড উইথ এক্সাম্পলস of failed social experiments that treated people as
work units rather than individuals capable of inspiration and ingenuity. সো আমরা যারা ইংলিশ একটু দুর্বল তাদের জন্য একটু ভেঙে পড়ি, হয়তো বা একসাথে বুঝি নেই। কি বলা হয়েছে? কিন্তু হিস্ট্রি হচ্ছে ফিল্ড উইথ এক্সাম্পলস, মানে আমাদের ইতিহাসটা পরিপূর্ণ কি দিয়ে? পরিপূর্ণ হচ্ছে ওই ধরনের উদাহরণ দিয়ে। কাদের উদাহরণ দিয়ে? অফ ফেইল্ড সোশ্যাল এক্সপেরিমেন্ট, সামাজিক যে পরীক্ষা, সামাজিক ব্যর্থ পরীক্ষা, ব্যর্থ এক্সপেরিমেন্ট দিয়ে, যে এক্সপেরিমেন্ট গুলো দ্যাট ট্রিটেড, যেখানে নাকি হিস্ট্রিতে কি করেছে, পিপলদেরকে ট্রিট করছে কি হিসেবে? অ্যাজ ওয়ার্ক ইউনিটস। পিপলদেরকে ট্রিট করছে কি? কাজের মানে যন্ত্র হিসেবে, মানে মানুষদেরকে মানুষ হিসেবে, মনুষ্যত্ব আছে তাদের মধ্যে, ক্যারেক্টার থাকবে, এরকম কিছু হিসেবে ট্রিট না করে তাদেরকে অনেকটা রোবোটিক ভাবে ট্রিট করছে, রোবটের মতো। ওয়ার্ক ইউনিটস মানে তাকে দেখলে কাজ করানো, একজন টাইপের কাজ করবে, একজন এই কাজ করবে, একজন ওই কাজ করবে, ঠিক আছে? মানে মানসিক যে হচ্ছে গুণাবলী ওটা থেকে বের করে বলছে কি, রাদার দেন ইন্ডিভিজুয়ালস, মানে তাদেরকে নিজস্ব সত্তা হিসেবে ট্রিট না করে তাদেরকে ওয়ার্ক ইউনিট হিসেবে ট্রিট করছে। কেপেবল অফ ইন্সপাইরেশন অ্যান্ড ইনজিনিউইটি, প্রত্যেকের মধ্যে একটা কি থাকে? দক্ষতা থাকে। ইনজিনিউইটি মানে হচ্ছে দক্ষতা, ইন্সপাইরেশন প্রত্যেকের নিজস্ব কি থাকে? ইন্সপাইরেশন থাকে একটা। ইন্সপাইরেশন বলতে পারি এখানে আগ্রহ থাকে, একটা দক্ষতা থাকে। সেই আগ্রহ দক্ষতার কথা চিন্তা না করে তাদের সবাইকে চিন্তা করছে কি হিসেবে? পিপলকে ওয়ার্ক ইউনিট হিসেবে চিন্তা করছে। এবং এই চিন্তা করার বিষয়টা কি হয়েছে? ফেইল্ড সোশ্যাল এক্সপেরিমেন্টস, তার মানে এই চিন্তাগুলো কি হয়েছে? ফেইল হয়েছে, এগুলো আসলে সফল হয় নাই, ঠিক আছে? হিস্ট্রি তার মানে কি বলতেছে সে? যে এগুলো সব হচ্ছে কি, যে ইতিহাসে আমরা দেখতে পাই এরকম ভুরি ভুরি উদাহরণ আছে যে মানুষদেরকে কাজের যন্ত্র হিসেবে ট্রিট করা হয়েছে, এবং যেটা ছিল একটা ব্যর্থ এক্সপেরিমেন্টস। তার মানে এখানে লেখক যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে মানুষদেরকে শুধুমাত্র রোবোটিক হিসেবে চিন্তা না করে মানুষদেরকে মানুষ হিসেবে চিন্তা করতে হবে, যাদের মধ্যে কি থাকবে? যারা কেপেবল হচ্ছে ইন্সপাইরেশন এন্ড ইনজিনিউইটি, ঠিক আছে? সো আমি যারা ক্লাস দেখছেন তারা একটু সাড়া দিয়ে আমাকে জানিয়েন তো যে আপনারা কি বুঝতে পারতেছেন কিনা, যে আমি যে কম্পোজিশন নিয়ে আলোচনা করছি গত বছর যেটা আলোচনা হচ্ছে, এইটা আপনারা বুঝতে পারছেন কিনা, ঠিক আছে? এবং আর ইউ গেটিং বেনিফিটেড, ঠিক আছে? এবং এই ক্লাসটা করে কি মনে হচ্ছে কিনা যে আপনার 7 তারিখে যে পরীক্ষাটা হবে সেখানে আপনি অবশ্যই একটু হলেও এগিয়ে থাকবেন, ঠিক আছে? তো দেখেন, সি নাম্বারে আমরা এই কোশ্চেন থেকে আমরা বুঝে গেলাম যে এই প্যাসেজের একটা গুরুত্বপূর্ণ লাইন, এবং সেটা আমরা একবার পড়ে নিলাম এট এ গ্লান্স। ডি নাম্বারে আসেন, হোয়াই ইজ এ লিবারেল আর্টস ডিগ্রি অফেন কনসিডার্ড এ লাক্সারি? হ্যাঁ, এখানে কোশ্চেন করা হয়েছে লিবারেল আর্টস ডিগ্রি কেন? এই যে লিবারেল আর্টস ডিগ্রি, আর্টসের যে পড়াশোনাটা, ঠিক আছে, এটাকে অফেন কনসিডার্ড এ লাক্সারি, অনেক সময় উচ্চাবিলাসী হিসেবে চিন্তা করা কেন হয়, ঠিক আছে? হ্যাঁ, যে কেন আর্টসের পড়াশোনাটাকে উচ্চাবিলাসী পড়াশোনা হিসেবে চিন্তা করা হয়। প্যাসেজটা কিন্তু মজার প্যাসেজ, আমরা যখন প্যাসেজে যাব তখন ভালো লাগবে ইনশাল্লাহ, আশা করা যায়। লেখকের একটা স্ট্যান্স পাওয়া যাবে এখানে। এইখানে কোশ্চেন করা হয়েছে কেন আসলে আর্টসের পড়াশোনা এটাকে উচ্চাবিলাসী কেন বলা হয়? আসলে কিন্তু উচ্চাবিলাসী বলা হয়, আপনারা জানেন কিনা? আপনারা যদি ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান গুলোতে যান, ঠিক আছে, ওইখানে আসলে যারা অনেক বেশি ধনী, যাদের টাকা পয়সার, ওখানে তো সবাই আসলে ধনী, ঠিক আছে, মানে যাদের আসলে গবেষণা করার ইচ্ছা, ঠিক আছে, যাদের ওই বিদ্যা দিয়ে টেকনিক্যাল কিছু করার ইচ্ছা না, যারা চায় রিসার্চ করতে, যারা চায় মানুষের ক্যারেক্টার নিয়ে কাজ করতে, ঠিক আছে, তারা মূলত আর্টস পড়ে, ঠিক আছে? আর আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে কি, একটা প্রচলিত ধারণা, এটা সত্য মিথ্যা আমি বলবো না, আপনারা কমেন্টে জানায়েন। আমাদের দেশে ধারণা করা হয় কি, ক্লাসের মধ্যে সবচাইতে গাধা যারা, ক্লাসের মধ্যে সবচাইতে মানে পেছনের সারির স্টুডেন্ট যারা, তারাই হচ্ছে কি নেয়? আর্টস নেয় নাকি? আচ্ছা, তো এটা হচ্ছে প্রচলিত ধারণা, এটা সত্য নাকি মিথ্যা আপনারা একটু কমেন্টে জানাইয়েন, ঠিক আছে? সো এইখানে কোশ্চেন করেছে যে এই আর্টস নেওয়াটা অনেক সময় কি লাক্সারি, উচ্চাবিলাসী হিসেবে ধারণা করা হয় কেন? কারণ আর্টসের পড়াশোনা আসলে বাস্তবিক লাইফে, একটা প্রচলিত ধারণা আছে, বাস্তবিক লাইফে আর্টসের পড়াশোনা কোনো কাজে লাগে না। হ্যাঁ, অনেকে বলে না যে ইতিহাস পড়ে তুমি কি করবা বলো দেখি, ইতিহাস পড়ে তুমি কোন চাকরি পাইবা, ইসলামের ইতিহাস জানা তোমার কি হবে বলো দেখি, ঠিক আছে, বাংলা সাহিত্য পড়ে কি হবে, ঠিক আছে? এই প্যাসেজটা মূলত ওই বিষয়ই, ঠিক আছে, যে আর্টসের যে পড়াশোনার যে গুরুত্ব, ঠিক আছে, ওইটা নিয়েই। ই নাম্বারে দেখেন, ই নাম্বারে ট্রান্সলেশন দিয়ে দিছে, ট্রান্সলেট ইন বাংলা দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। ফার্স্ট প্যারাগ্রাফের লাস্ট সেন্টেন্স,
এইখানে ফার্স্ট প্যারাগ্রাফের লাস্ট সেন্টেন্স কোনটা ছিল? আচ্ছা, আমরা প্যাসেজটা যাই তাহলে বুঝবো। আমরা প্যাসেজটা এখন আসি, একটা গ্লান্স আমার প্যাসেজটা দেখে নেই। দেখেন প্যাসেজটা শুরু হয়েছে, ওয়ান অফ দ্য মিসকনসেপশনস অ্যাবাউট লিবারেল আর্টস এডুকেশন। প্রথমে কি বলছে? একটা ভ্রান্ত ধারণা, ঠিক আছে? ওয়ান অফ দ্য মিসকনসেপশনস মানে কি? ভ্রান্ত ধারণা। লিবারেল আর্টস এডুকেশন, লিবারেল আর্টস মানে স্বাধীন যে কলা শিক্ষা, ঠিক আছে? হ্যাঁ, আর্টসের যে এডুকেশন। আমি দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন নাসরিন আক্তার, সবাই বলে যে আর্টস কেন নিলা, ওকে। ওয়ান অফ দ্য মিসকনসেপশনস অ্যাবাউট লিবারেল আর্টস এডুকেশন ইজ দ্যাট, মানে লিবারেল আর্টসের এডুকেশন নিয়ে একটা ভুল ধারণা হচ্ছে যে এই লিবারেল আর্টস ডিগ্রি ইজ এ লাক্সারি। হ্যাঁ, মানে আর্টসের ডিগ্রি নেওয়াটা একটা উচ্চাবিলাসী ধারণা, দ্যাট মোস্ট ফ্যামিলিজ ক্যান নো লঙ্গার অ্যাফোর্ড, যেটা নাকি বেশিরভাগ ফ্যামিলি কি করতে পারে না, অ্যাফোর্ড করতে পারে না। এই কথাটার মানে কি? মানে হচ্ছে আপনি যখন আর্টস নিচ্ছেন, ঠিক আছে, আপনি যখন বাংলা পড়তে যাচ্ছেন, ইতিহাস পড়তে যাচ্ছেন, ইসলামের ইতিহাস পড়তে যাচ্ছেন, মনে করেন কোন ক্ষেত্রে আপনি ফ্রন্ট লাইনে আছেন, আইন পাবেন, ইকোনমিক্স পাবেন, ইংলিশ পাবেন, ঠিক আছে? ইংলিশও আর্টসের সাবজেক্ট, ইংলিশ না বলি। আইন পাবেন, ইকোনমিক্স পাবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি আইআর পাবেন। এগুলো না নিয়ে আপনি কি নিতে চাচ্ছেন? আর্টস নিতে চাচ্ছেন। অথবা মনে করেন আপনি একটা সায়েন্সের স্টুডেন্ট, আপনি কি পাবেন? অ্যাপ্লাইড কেমিস্ট্রি পাবেন, ঠিক আছে? আপনি হচ্ছে ফিজিক্স পাবেন, আপনি বায়োলজি পাবেন। ওগুলো না নিয়ে আপনি বাংলা নিতে চাচ্ছেন, বাংলাকে ভালোবেসে, সাহিত্যকে ভালোবেসে। তখন কিন্তু আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করবে না। ফ্যামিলিজ ক্যান নো লঙ্গার অ্যাফোর্ড। কেন সাপোর্ট করবে না? কারণ ফ্যামিলি এক্সপেক্ট করে আপনার কাছ থেকে আপনি এমন একটা সাবজেক্ট নেন যেটা আপনাকে কি করবে? আপনার ক্যারিয়ারে হেল্প করবে। আপনি বের হওয়ার সাথে সাথে আপনি একটা ভালো চাকরি পাবেন, যেটার বেতন থাকবে ভালো, ঠিক আছে? বাংলা পড়ে আপনি কি করবেন? হ্যাঁ, সো এইটাই এখানে বলা হচ্ছে যে ফ্যামিলিজ ক্যান নো লঙ্গার অ্যাফোর্ড। এরপরের লাইনে কি বলতেছে? ক্যারিয়ার এডুকেশন। ক্যারিয়ার এডুকেশন মানে কোনটা? যে এডুকেশনটা আমরা নেই মূলত ক্যারিয়ারকে চিন্তা করে, তাই না? তো এখানে যতই বকবক করুক, আমরা সবাই কিন্তু ক্যারিয়ারকে টার্গেট করেই সাবজেক্ট নেই। যদিও এক্সেপশন থাকতে পারে, কারো কারো এটা থাকে। আমারও অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে খুব সামনের সারিতে থাকা সত্ত্বেও তারা অ্যারাবিক সাহিত্য থেকে ভালোবেসে অ্যারাবিক নিয়েছে, বাংলা নিয়েছে, বা হচ্ছে অন্যান্য সাবজেক্ট নিয়েছে। তো এখানে বলতেছে ক্যারিয়ার এডুকেশন ইজ হোয়াট উই নাও মাস্ট ফোকাস অন। মানে অনেকের ধারণা যে আমাদের সবচেয়ে বেশি উচিত কি, আমাদের ফোকাস করা উচিত কিসের উপরে? ক্যারিয়ার এডুকেশনের উপরে। এরপর বলতেছে মেনি ফ্যামিলিজ আর ইনডিড স্ট্রাগলিং। অনেক পরিবার স্ট্রাগল করছে ইন দ্য ডেপথস অফ দ্য রিসিশন। রিসিশন মানে কি? রিসিশন মানে হচ্ছে আর্থিক মন্দা, অর্থনৈতিক মন্দা। তার মানে এখানে এটা বোল্ড করা আছে, এটার ভোকাবুলারি আমার জানা লাগবে, এটার মিনিংটা আমাকে লিখতে হবে, ঠিক আছে? সো এটা বোল্ড করা আছে। রিসিশন মানে আপনার কিন্তু ড্রিমস কবিতায় রিসিশনটা ছিল, মনে আছে? ড্রিমস কবিতার রিসিশন মানে কি বুঝিয়েছিল? না, ফাঁকা একটা স্থান, ঠিক আছে, নিভৃত। মানে রিসিশন বলতে বোঝায় আসলে মূলত এই জায়গাটা বোঝাচ্ছে যেটা, সেটা হচ্ছে খুব খারাপ অবস্থা, অচল অবস্থা, মানে অর্থনৈতিক মন্দা বোঝায় যেটা। এখানে কি বলছে? ইন দ্য ডিপস অফ দ্য রিসিশন, এই যে অর্থনৈতিক মন্দার মধ্যে, টু পে ফর দেয়ার চিলড্রেন্স কলেজ এডুকেশন। হ্যাঁ, তার মানে তারা একটা কি থাকে, ম্যানি ফ্যামিলিজ আর ইনডিড স্ট্রাগলিং, অনেক ফ্যামিলি মানে স্ট্রাগল করতে থাকে তাদের বাচ্চাদের কলেজ এডুকেশন, কলেজের শিক্ষার যে পেটা, সেই পেটা করার জন্য তারা এই অর্থনৈতিক মন্দার মধ্যে তারা কি থাকে? স্ট্রাগল করতে থাকে। তবুও ওয়ান কুড আর্গিউ দ্যাট দ্য ট্র্যাডিশনাল, তারপরও যে কেউ এটা যুক্তি দেখাতে পারে যে দ্যাট দ্য ট্র্যাডিশনাল ওয়েল রাউন্ডেড প্রিপারেশন দ্যাট দ্য লিবারেল আর্টস অফার্স ইজ এ বেটার ইনভেস্টমেন্ট দ্যান এভার। ওকে, আপনারা যারা একটু হাঁপিয়ে উঠতেছেন যে এই তো দেখতেছি খুব কঠিন লাগতেছে, অনেকের কাছে, আই এম শিওর অনেকের কাছে এটা কঠিন লাগতেছে, ঠিক আছে? সো আপনি আজকের এই ক্লাসটাকে কঠিন ভেবেও যদি হচ্ছে ক্লাসটাকে কন্টিনিউ করেন এবং হচ্ছে বোঝার চেষ্টা করেন, আপনি 7 তারিখে যে পরীক্ষাটা দিবেন, আশা করা যায় ইনশাআল্লাহ ওই পরীক্ষাটা যতটুকু কঠিন হওয়ার কথা তার চেয়ে সহজ পাবেন, ঠিক আছে? আমরা একটু ভেঙে পড়বো, যখন বুঝি না তখন একটু ভেঙে পড়বো, ঠিক আছে? সো দেখেন এখানে একটু বড় কোশ্চেন, বড় সেন্টেন্স, একটু ভেঙে পড়ি। ইয়েট ওয়ান কুড আর্গিউ দ্যাট, তারপরও কেউ একজন যুক্তি দেখাতে পারে যে ট্র্যাডিশনাল, মানে ট্র্যাডিশনাল বলতে কি বোঝায়? যেটা ঐতিহ্যগত, ওয়েল রাউন্ডেড প্রিপারেশন মানে খুব ভালো একটা প্রিপারেশন, দ্যাট দ্য লিবারেল আর্টস অফার্স, যেটা নাকি লিবারেল আর্টস, আর্টসের পড়াশোনা অফার করে, ইজ এ বেটার ইনভেস্টমেন্ট, এটা একটা কি বেটার, একটা অপেক্ষাকৃত ভালো একটা বিনিয়োগ, দেন এভার, আগের চেয়ে, দ্যাট দ্য ফিউচার ডিমান্ডস অফ সিটিজেনশিপস, কারণ কি বলতেছে? ফিউচার, ভবিষ্যৎ, ডিমান্ডস করে, চায় কি চায়?
এমন নাগরিকত্ব যে ফিউচার ডিমান্ডস অফ সিটিজেনশিপস উইল রিকোয়ার নট ন্যারো টেকনিক্যাল অর জব ফোকাস ট্রেনিং। মানে এই নাগরিকত্বের যারা নাগরিক থাকবে তাদের শুধুমাত্র কি থাকবে না, ন্যারো, শুধুমাত্র ছোটোখাটো কোনো টেকনিক্যাল অথবা জব ওরিয়েন্টেড কোনো ট্রেনিং থাকবে না, বাট তাদের কি থাকবে, বাট রাদার এ সাটল, সাটল মানে হচ্ছে স্পষ্ট, খুবই ক্লিয়ার, ঠিক আছে। সাটল মানে আপনাদের জানার কথা, মানে ক্লিয়ার বোঝায়, বাট রাদার এ সাটল আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এখানে এই যে সাটলের অর্থ কিন্তু আমাকে নিচে লিখতে হবে। এখানে বলতেছে একটা ক্লিয়ার পারসেপশন, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কমপ্লেক্স ইনফ্লুয়েন্সেস। কমপ্লেক্স ইনফ্লুয়েন্সেস মানে হচ্ছে জটিল যে ইনফ্লুয়েন্স, প্রভাব, দ্যাট শেপ দ্য ওয়ার্ল্ড, যেটা নাকি এই পৃথিবীকে গঠন করে যেখানে আমরা বসবাস করি। সো দিস ইজ এ বিগ লাইন, এবং এই লাইন থেকে কিন্তু কোশ্চেন আছে। আমরা আপনাদের মনে আছে কিনা এই নাম্বারে কোশ্চেন করা হয়েছে যে এটা ট্রান্সলেশন, বাংলা ট্রান্সলেশন চেয়েছে এই লাইনটা, ঠিক আছে। সো আমরা প্রথম প্যাসেজটা পড়লাম, এরপরে সরি প্রথম প্যাসেজের প্রথম প্যারাটা পড়লাম, এরপরে আসি আমরা পরেরটায়। দেখেন এখানে পরের প্যারাতে বলা আছে নো ওয়ান কুড বি অ্যাগেইনস্ট ইকুইপিং ওয়ানসেলফ ফর এ ক্যারিয়ার। মানে এখানে বলতেছে কেউই আসলে তার নিজের ক্যারিয়ার গোছানোর বিরুদ্ধে না, ঠিক আছে, সবাই চায় তার ক্যারিয়ার গোছাতে, বাট দ্য ক্যারিয়ার এডুকেশন, কিন্তু আমরা যে ক্যারিয়ার এডুকেশনের পেছনে ছুটতেছি, ব্যান্ড ওয়াগন, এটা মনে হয় এবার ইতে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে ইডিয়ামসে আসছে। ব্যান্ড ওয়াগন মানে হচ্ছে যে একটা ট্রেন্ড যেটা চলে, ঠিক আছে। শিমু কোশ্চেন করেছে ইংলিশ আর লয়ের কোশ্চেন কি সেম হয় কিনা, সেম, ঠিক আছে, কোশ্চেন সেম। ব্যান্ড ওয়াগন মানে হচ্ছে কি বলে, ওই যে আমরা বলি না বাংলা একটা বাগধারা আছে, স্রোতে গা ভাসানো, ঠিক আছে, যে এখন যে সবাই আমরা বাট দ্য ক্যারিয়ার এডুকেশন ব্যান্ড ওয়াগন, সবাই যে ক্যারিয়ার ওরিয়েন্টেড এডুকেশনের পিছনে ছুটতেছি, সিমস টু সাজেস্ট দ্যাট, এটা আসলে সাজেস্ট করে যে শর্টকাটস আর অ্যাভেলেবল টু স্টুডেন্টস, মানে স্টুডেন্টদের কাছে শর্টকাট অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, দ্যাট লিড ডিরেক্টলি টু হাই পেইং জবস। মানে তার মানে স্টুডেন্টরা আসলে কোন দিকে ফোকাসড হচ্ছে, যেই ডিগ্রিটা নিলে, যেই সাবজেক্টে পড়লে হাই স্যালারিড, হ্যাঁ, হাই স্যালারিড চাকরি পাওয়া যাবে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি আমার স্টুডেন্টদেরকে এখন খুব বলি, ঠিক আছে, যে ইকোনমিক্স ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল সাবজেক্ট রাইট নাও, ঠিক আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে না, শুধুমাত্র ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটেও ইকোনমিক্স হচ্ছে বর্তমানে খুবই ভ্যালুয়েবল সাবজেক্ট, এবং এই ইকোনমিক্সকে বলা যেতে পারে একটা ক্যারিয়ার এডুকেশন, ঠিক আছে। ওইখানে কিন্তু টেকনিক্যাল ওরিয়েন্টেড পড়াশোনা করানো হয়। সো ওইটা এখানে বলা হয়েছে, বাট দ্য ক্যারিয়ার এডুকেশন ব্যান্ডওয়াগন সিমস টু সাজেস্ট দ্যাট, মানে শর্টকাটস আর অ্যাভেলেবল টু স্টুডেন্টস দ্যাট লিড ডিরেক্টলি টু হাই পেইং জবস। মানে যেই ক্যারিয়ার এডুকেশনগুলো কি করে, কোনগুলো, যেগুলোকে হাই পেইং জবস পাওয়া যায় খুব দ্রুত। লিভিং আউট, এটা আসলে কোনটাকে ইগনোর করে দেখেন, লিভিং আউট মানে ইগনোর করা। ফিল্ডস লাইক লার্নিং হাউ টু রাইট, ফিল্ডস মানে স্কিলস, এটা আসলে ওই ধরনের দক্ষতাগুলোকে ইগনোর করে যেগুলো নাকি আপনাদেরকে শেখাবে কিভাবে লিখতে হয়, বলতে হয় ভালোভাবে। লেখাপড়া তো সবাই জানে, কিন্তু কিভাবে ভালোভাবে কথা বলতে হয়, ভালোভাবে লিখতে হয়, এই বিষয়গুলো আপনার ওই ধরনের সাবজেক্টে ইগনোর করা হয়। হাউ টু আন্ডারস্ট্যান্ড ননসেন্স অফ লিটারারি টেক্সট, কিভাবে লিটারারি টেক্সট মানে বিভিন্ন যে লিটারারি টেক্সটগুলো আছে, বিভিন্ন সাহিত্যিক লেখা, ওই লেখাগুলোকে কিভাবে সহজে বোঝা যায়, সায়েন্টিফিক কনসেপ্টসগুলোকে কিভাবে ভালোভাবে বোঝা যায়। হাউ টু কোলাবোরেট উইথ আদার্স ইন রিসার্চ, কিভাবে অন্যের গবেষণার সাথে নিজেকে সামঞ্জস্য করা যায়, ঠিক আছে। তার মানে এই যে প্যারাটা, এই প্যারাটায় আসলে কি করেছে লেখক, কি দেখিয়েছে, ডিফারেন্স দেখিয়েছে, তাই না। ওই যে এরকম একটা কোশ্চেন কিন্তু ছিল আমাদের, যে কিভাবে ডিফারেন্স দেখিয়েছে লেখক, কিভাবে ক্যারিয়ার এডুকেশন এবং লিবারেল আর্ট এডুকেশন দুটোর মধ্যে ডিফারেন্স দেখিয়েছে, এই প্যারাটা এটা বলা আছে। আমরা এরপরে আসি, ম্যানি স্টেটস অ্যান্ড লোকালিটিস, মানে অনেক রাষ্ট্র এবং অনেক অঞ্চল হ্যাভ অফিসিয়ালস, অনেক অফিসিয়ালস আছে, অর টাস্ক ফোর্স। টাস্ক ফোর্স মানে কি, টাস্ক ফোর্স মানে হচ্ছে সরকারের একটা অংশ বা হচ্ছে একটা নির্দিষ্ট অংশ যারা নির্দিষ্ট পার্টিকুলার কাজের জন্য আসলে নিবেদিত, ঠিক আছে। ফর এক্সাম্পল মনে করেন আমাদের দেশে যখন পদ্মা সেতু করা হলো, পদ্মা সেতুটাকে কিভাবে করা হবে এটার জন্য একটা টাস্ক ফোর্স করা হতে পারে, এরকম আর কি, ঠিক আছে। যে অর টাস্ক ফোর্স ইন চার্জ অফ ওয়ার্ক ফোর্স ডেভেলপমেন্ট, এখানে কি বলতেছে, অনেক রাষ্ট্রের অনেক অঞ্চলের এরকম নির্দিষ্ট অফিসিয়াল থাকে, টাস্ক ফোর্স থাকে, কিসের জন্য, কোন দায়িত্বে, ইন চার্জ অফ মানে দায়িত্বে, ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট মানে কাজের উন্নয়নের জন্য, ইমপ্লাইং দ্যাট বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি উইল কমিউনিকেট দেয়ার নিডস,
যাতে করে ব্যবসা এবং শিল্প কি করতে পারে, তাদের চাহিদাগুলো পেতে পারে। অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস উইল ডিউটিফুলি ট্রেন স্টুডেন্টস, এবং এই যে শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো, ঠিক আছে, উইল ডিউটিফুলি দায়িত্বের সাথে ট্রেন স্টুডেন্টগুলোকে শেখায়, কি শেখায়, স্টুডেন্টগুলোকে শেখায় হু ক্যান হেড straight to the factory floor or the office cubicle to serve them। মানে এখানে বলতেছে যে ক্যারিয়ার ওরিয়েন্টেড এডুকেশনের কথা। এই এডুকেশনাল ইনস্টিটিউটগুলো অনেক সময় দায়িত্বের সাথে স্টুডেন্টদেরকে শেখায় কিভাবে তারা ওই ফ্যাক্টরিগুলোতে গিয়ে কাজ করবে, ওই ফ্লোরে একটা নির্দিষ্ট। অনেক সময় এরকম হয় যে একটা মনে করেন আপনার গার্মেন্টস, ঠিক আছে, গার্মেন্টসে 5 ধরনের মনে করেন কাজ হয়, এবং অনেক ইউনিভার্সিটি ওই 5 ধরনের কাজও না শিখিয়ে, যেমন 3rd ফ্লোরে হয় হচ্ছে কাটিং মনে করেন, ঠিক আছে, ওই কাটিংটাই শেখাচ্ছে। মানে এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখিয়েছে যে আমরা আসলে কত ন্যারো হয়ে গেছি আমাদের এডুকেশনে, ঠিক আছে, আমরা আসলে আমাদের এডুকেশনে টেকনিক্যাল ওরিয়েন্টেড এডুকেশন শিখতে গিয়ে কত ন্যারো হয়ে গেছি, ঠিক আছে, এটা বোঝাচ্ছে। আর এখানে দেখেন এই যে টাস্ক ফোর্স এবং কিউবিকলের নিচে দাগ দেওয়া, কিউবিকল মানে হচ্ছে খুবই ছোট একটা পার্ট একটা অফিসের, যেখানে একটা নির্দিষ্ট কাজ করা হয়। লাস্ট প্যারায় আমরা চলে আসছি, দেখেন প্যাসেজের লাস্ট প্যারায়, বাট হিস্ট্রি ইজ ফিল্ড উইথ, এটা আমরা বলেছি, হিস্ট্রি ইজ ফিল্ড উইথ এক্সাম্পলস অফ ফেল সোশ্যাল এক্সপেরিমেন্টস দ্যাট, মানে ইতিহাসে অনেক এরকম ভুরি ভুরি ব্যর্থ এক্সপেরিমেন্টের উদাহরণ আছে যেখানে পিপলদেরকে ট্রিট করা হয় যন্ত্র হিসেবে রাদার দ্যান ইন্ডিভিজুয়ালস, মানুষ হিসেবে, ব্যক্তিসত্তা হিসেবে ট্রিট না করে তাদেরকে যন্ত্র হিসেবে ট্রিট করা হয়, ক্যাপেবল অফ ইন্সপিরেশন এন্ড ইনজিনিউইটি, তারা যে আসলে তাদের যে প্রত্যেকের একটা কি আছে, যোগ্যতা আছে, দক্ষতা আছে, এইটা ইগনোর করে তাদেরকে যন্ত্র হিসেবে, কাজের যন্ত্র হিসেবে ট্রিট করা হয়, যেটা একটা ভুল, একটা ফেইল্ড একটা এক্সপেরিমেন্ট। ইট ইজ ফার ওয়াইজার, এটা অনেক বেশি, আরো বেশি জ্ঞানমূলক হবে ফর স্টুডেন্টস, ছাত্রদের জন্য, টু প্রিপেয়ার ফর চেঞ্জ, পরিবর্তনের জন্য নিজেকে প্রিপেয়ার করা, অ্যান্ড দ্য মাল্টিপল ক্যারিয়ার্স দে আর লাইকলি টু হ্যাভ, এবং তারা যে আসলে বিভিন্ন ক্যারিয়ারের জন্য নিজেকে চেষ্টা করছে, তৈরি করছে, দেন টু, কিসের চেয়ে, দেন টু রিচ ফর এ সিঙ্গেল জব। মানে এখানে লেখক বলতে যাচ্ছে যে স্টুডেন্টরা নিজেকে যদি হচ্ছে মাল্টিপল ক্যারিয়ারের কথা চিন্তা করে নিজেকে প্রিপেয়ার করে, সেটা আরো বেশি ওয়াইজার হবে কিসের চেয়ে, একটা সিঙ্গেল জব ট্র্যাকের কথার চেয়ে চিন্তা করে, দ্যাট মাইট ওয়ান ডে বিকেম এ ডেড এন্ড, যেটা নাকি একসময় কি হয়ে যাবে, ডেড এন্ড, অচল অবস্থায় চলে আসতে পারে। ডেড এন্ড মানে হচ্ছে এরকম কিছু যেটা থেকে আর কিচ্ছু পাওয়া যায় না, ঠিক আছে, মানে ফ্রুটলেস, আমরা এটাকে বলতে পারি, একটা সিনোনিম কি বলতে পারি, ফ্রুটলেস। কিন্তু খেয়াল রাখা লাগবে এখানে সিনোনিম চায় নাই, ওয়ার্ড মিনিং চেয়েছে, ঠিক আছে। সো আমরা পুরো প্যাসেজ পড়ে ফেললাম। এইবার দেখেন আপনার, আমি ওয়ার্ড মিনিং আনসার পরে করেন, ঠিক আছে। আপনার ওই যে হাউ ডাজ দ্য অথর ডিস্টিংগুইশ বিটুইন লিবারেল আর্টস এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার এডুকেশন, ওই যে আপনি মার্ক করে রেখেছিলেন প্যাসেজে, এই যে এই লাইন থেকে ডিস্টিংগুইশন পাওয়া যাবে, ডিফারেন্সটা পাওয়া যাবে। এখন আপনি কি হুবহু এটা তুলে দিবেন? তাহলে কিন্তু একটা প্রশ্নে মার্কস হচ্ছে 5, তাহলে আপনাকে একও নাও দিতে পারে, একও দিবে না হয়তো বা, ঠিক আছে। আপনি তাহলে কি করবেন, যদি সময় অল্প থাকে তাহলে যেটা করবেন সেটা হচ্ছে এই যে জায়গাটা দেখেন, নো ওয়ান কুড বি অ্যাগেইনস্ট থেকে রিসার্চ পর্যন্ত ইউর গেটিং অনলি ওয়ান সেন্টেন্স, যেহেতু 5 মার্ক, আপনি এই যে পুরো সেন্টেন্সটাকে কি করবেন, প্যারাফ্রেজ করে ফেলতে পারেন, ঠিক আছে, 3-4টা সেন্টেন্সে ভাগ করে ফেলবেন। কোথাও আপনি ব্যান্ডওয়াগন পাইছেন, ঠিক আছে, ব্যান্ডওয়াগনের সিনোনিম দিবেন, মানে ওর মতো করে না, ওর কথাটাই আপনি আপনার ভাষায় লিখবেন, ঠিক আছে। সো এটার আমি একটা এক্সাম্পল আনসার আপনাদের জন্য রেখেছি, আপনাদের আমি দেখাই এখনই, ঠিক আছে। যেমন দেখেন এইখানে আমরা কিভাবে লিখেছি, দেখেন যে দ্য অথর ভিউস লিবারেল আর্টস এডুকেশন অ্যাজ এ ওয়েল রাউন্ডেড প্রিপারেশন দ্যাট টিচেস স্টুডেন্টস হাউ টু থিঙ্ক ক্রিটিক্যালি। এই ক্রিটিক্যালি কথাটা কিন্তু ওখানে ছিল না, ঠিক আছে। আমরা এখানে বলছি যে কিভাবে ডিফারেন্সটা দেখাইছে, যে ওয়েল রাউন্ডেড প্রিপারেশন, আর্টসের যে এডুকেশনটা সেটা কি করে, স্টুডেন্টদেরকে শেখায় ক্রিটিক্যালি চিন্তা করতে, ভালোভাবে লিখতে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য কমপ্লেক্স ওয়ার্ল্ড, ঠিক আছে, এবং এই যে জটিল বিশ্বটা এটা সহজে বুঝতে সহায়তা করে। একটা সেন্টেন্স শেষ করেছি। তারপরে ইন কন্ট্রাস্ট, বিপরীতে ক্যারিয়ার এডুকেশন কি করতেছে দেখেন, ইজ ডিসক্রাইবড অ্যাজ এ ন্যারো, এটা বরঞ্চ খুবই ন্যারো টেকনিক্যাল ট্রেনিং ফোকাসড সোললি অন এ গেটিং এ স্পেসিফিক জব কুইকলি, এটা শুধুমাত্র একটা স্পেসিফিক জব ওরিয়েন্টেড। এবং শেষে একটা সেন্টেন্সে আমরা কি বলেছি, যে ওয়াইল ক্যারিয়ার এডুকেশন সিক্স শর্টকাটস,
ওরা হচ্ছে ক্যারিয়ার এডুকেশন হচ্ছে শর্টকাট খোঁজে টু এমপ্লয়মেন্ট, চাকরি পাওয়ার জন্য। আর লিবারাল আর্টস এডুকেশন কি করে? প্রিপেয়ার্স ইন্ডিভিজুয়ালস ফর এ লাইফ টাইম অফ সিটিজেনশিপ অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি। বরং আর্টসের যে পড়াশোনা এটাকে কি করে? এটা একটা মানুষকে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন পরিস্থিতিকে কিভাবে আপনি অ্যাডজাস্টমেন্ট করবেন এবং কিভাবে বিভিন্ন জটিল বিষয়গুলো সামাল দিবেন সেটা শেখায়। ঠিক আছে? সো আপনারা একটু কমেন্ট করে জানান তো দেখি যে যেই প্যাসেজটা লিখছে সে কি আর্টসের পড়াশোনার পক্ষে না বিপক্ষে? ঠিক আছে? দেখি আপনারা বুঝেন কিনা। সে কি আসলে আর্টসে যারা পড়াশোনা করে তাদেরকে আসলে সাধুবাদ জানাচ্ছে তাদের পক্ষে, নাকি তাদেরকে নিন্দা করতেছে আসলে? আপনারা একটু কয়েকজন কমেন্ট করেন দেখি আপনারা বুঝছেন কিনা। আচ্ছা, তাহলে এই যে দেখেন বি নাম্বার আনসার আমি এখানে যেভাবে দিয়েছি এইভাবে যে দিতে হবে এরকম না, আমি আপনাকে সিস্টেমটা বলে দিয়েছি কি যে ওই যে মূল সেন্টেন্সটা ওই সেন্টেন্সটাকে আপনি ফ্র্যাগমেন্ট করবেন দুইটা তিনটা সেন্টেন্সে, আমি এখানে তিনটা সেন্টেন্সে দিয়েছি, এবং হুবহু যেন না হয়, কোনোভাবেই যেন হুবহু না হয়। ঠিক আছে? এবং খেয়াল রাখতে হবে যেহেতু একটা কোশ্চেনে 5 মার্কস, ঠিক আছে, একটা কোশ্চেনে যেহেতু 5 মার্কস, আমার চেষ্টা করতে হবে মিনিমাম 2টা সেন্টেন্স হলেও লিখতে, এবং বড় বড় সেন্টেন্স, 2টা সেন্টেন্স হলে বড় সেন্টেন্স, ঠিক আছে, আর 3টা সেন্টেন্স হলে এই যে যেরকম আছে এটা যেন একটা সেন্টেন্সে মানে খুব ছোট যেন না হয়, তাহলে কিন্তু 5-এর মধ্যে আমি 1-2 এর বেশি পাবো না। ঠিক আছে? আব্দুল্লাহ আল জাভের বলেছেন স্যার সেকেন্ড টাইমার যারা তারাও কি পরীক্ষা দিতে পারবে? হ্যাঁ, রাজশাহীতে তো সেকেন্ড টাইমার পরীক্ষা দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেনে যাই, আসেন ভোকাবুলারিতে পড়ে যাচ্ছি। সি নাম্বার আসেন, হাউ ডাজ দ্য আন্ডারলাইন সেন্টেন্স হাইলাইট দ্য অথরস স্ট্যান্স? ওই যে আন্ডারলাইন সেন্টেন্স এটা কিভাবে আসলে লেখকের পজিশনটা, তার পক্ষপাতটা ফুটিয়ে তোলে। যেমন এখানে কিন্তু শেষ প্যারায় সে তার নিজের ভিউটা সে প্রকাশ করেছে। কি প্রকাশ করেছে? যে বাট হিস্ট্রি ইজ ফিল্ড উইথ এক্সাম্পলস, ওই যেটা বলেছি যে ইতিহাসে ভুরি ভুরি উদাহরণ আছে, এরকম ব্যর্থ উদাহরণ যেখানে মানুষদেরকে আসলে যন্ত্র হিসেবে ট্রিট করা হয়েছে, বরঞ্চ তাদেরকে হিসেবে ট্রিট করা হয় নাই। তাদের যে নিজস্ব সত্তা আছে, তাদের নিজস্ব ইন্সপাইরেশন আছে, স্কিলস আছে, সেইটা ট্রিট না করায় এই ব্যাপারগুলো কি হয়েছে? ফেইল্ড হয়েছে, এক্সপেরিমেন্টগুলো ফেইল্ড হয়েছে। এটা নিজের ভাষায় লিখতে হবে। দেখেন এখানে একটা সেন্টেন্স 2 লাইনের, এই 2 লাইনের সেন্টেন্সটাকে আপনি নিজের ভাষায় ভালো পারেন খারাপ পারেন কিন্তু কোনোভাবেই এটাকে হুবহু ফলো করা যাবে না। ঠিক আছে? যেমন আমরা এটার একটা মডেল আনসার দেখি, আসেন, যেটা এখানে রাখা আছে সি নাম্বারটা, এখানে খেয়াল করে দেখেন আনসারটা কিভাবে আমরা রেখেছি। দ্য আন্ডারলাইন সেন্টেন্স আর্গুজ দ্যাট, আন্ডারলাইন সেন্টেন্সটা এই যে দেখেন এখানে একটা শব্দ লিখেছি আর্গুজ দ্যাট, এটা কিন্তু মুখস্থ রাখতে পারেন। ঠিক আছে? বা আপনি এই জায়গাটায় আর্গুজ না বলে এখানে এটাও বলতে পারেন ডেসক্রাইবস দ্যাট, সহজে লিখতে চান ডেসক্রাইবস দ্যাট। আপনি এখানে লিখতে পারেন ইমপ্লাইজ দ্যাট। এই শব্দগুলো একটু শিখে রাখেন। ঠিক আছে? কারণ আপনাকে যেহেতু কোশ্চেন আনসার করতেই হবে এবং এই ধরনের কোশ্চেন ফেস করবেন। ঠিক আছে? সো ইটস বেটার টু বি প্রিপেয়ার্ড। যে কোনো একটা আমি লিখতে পারি দ্যাট ট্রিটিং পিপল মেয়ারলি, মানে মানুষদেরকে শুধুমাত্র মেয়ারলি, যে অনলি না বলে আমরা এখানে কি বলেছি মেয়ারলি, অ্যাজ ওয়ার্ক ইউনিটস ফর ইন্ডাস্ট্রি ইজ এ ফেইল্ড, এটা হয়েছে কি একটা ফেইল্ড সোশ্যাল এক্সপেরিমেন্ট, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ফেইল্ড হয়েছে। দেখেন আমি এখানে সেন্টেন্স ভেঙে ফেলছি বেশি সেন্টেন্স দেখানোর জন্য। ঠিক আছে? ইট হাইলাইটস, এই যে হাইলাইটস কথাটা আমি এখানেও বলতে পারতাম, তাহলে আবার এই জায়গায় কি বলতাম? এই জায়গায় আবার ইমপ্লাইজ বলতাম। ইট হাইলাইটস দ্য অথরস বিলিভ, ওই যে কোশ্চেনে লিখছে স্ট্যান্স মানে পজিশন, আমরা এই স্ট্যান্সের জায়গায় কি লিখলাম? বিলিভ দ্যাট হিউম্যানস আর কেপেবল অফ ইন্সপাইরেশন, হিউম্যানসরা কেপেবল কিসের? ইন্সপাইরেশনের, অ্যান্ড ক্রিয়েটিভিটি থাকবে তাদের, উইচ শুডেন্ট বি ইগনোরড, যেটা আসলে ইগনোর করা উচিত না, ফর দ্য সেক অফ মানে জন্যে, ফ্যাক্টরি অর অফিস লেবার, শুধুমাত্র ফ্যাক্টরি ওরিয়েন্টেড বা অফিসের ডেস্কে কাজ করবে বসে, এই ধরনের ন্যারো মাইন্ডেড ন্যারো ওরিয়েন্টেড হওয়া উচিত না এডুকেশনের। ঠিক আছে? দিস রেইনফোর্স মানে হচ্ছে কি জোর দেয়া, এটাকে আমরা কি বলতে পারতাম? এমফেসাইজেস। এই ওয়ার্ডগুলো লিখে রাখেন। ঠিক আছে? আমি আশা করি এখানে যারা ক্লাস করতেছেন তারা অবশ্যই সিরিয়াসলি ক্লাস করতেছেন, অ্যান্ড আপনারা যারা ক্লাস করতেছেন তারা অবশ্যই নিজেকে এগিয়ে রাখার জন্য ক্লাস করতেছেন। ঠিক আছে? সামনে পড়ছে তাই জাস্ট দেখতেছেন, ব্যাপারটা এরকম যেন না হয়। ঠিক আছে? এবং যারা সিরিয়াসলি এই বিষয়গুলোকে অনুধাবন করতে পারবেন এবং একটু নোট করে রাখবেন তারা অবশ্যই ইনশাল্লাহ আপনি আপনার যে হচ্ছে দক্ষতা, সেই দক্ষতার চেয়ে বেশি ভালো পরীক্ষা দিতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? দেখেন তাহলে
This reinforces the author's stance that education should value individual humanity over কিসের উপরে সিম্পল ইকোনমিক ইউটিলিটি, অর্থনৈতিক চিন্তার চেয়ে অর্থনৈতিক উপযোগিতার চেয়ে কিসের উপর গুরুত্ব দেওয়া উচিত, ইন্ডিভিজুয়াল হিউম্যানিটি, ঠিক আছে, মানবিকতার উপর গুরুত্ব দেওয়া উচিত। দেখেন আমরা এখানেও আমরা আনসারটা করেছি 3টা সেন্টেন্সে, ঠিক আছে, দিস ইজ আইডিয়াল। খেয়াল রাখবো 3টা সেন্টেন্সে করতে পারলে সবচেয়ে ভালো হয়, 4টাতে করতে পারলেও ভালো, কিন্তু ওটা মনে হয় সময় পাবেন না, ঠিক আছে। বাট আবারও বলতেছি 5 মার্কের যেহেতু আনসার, কোনোভাবেই যেন আপনার আনসার ছোট না হয় খুব একটা, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত মার্কস পাবেন না। চলে যাই আমরা ডি নাম্বার কোশ্চেনে আসেন। ডি নাম্বার কোশ্চেন যেটা ছিল, হোয়াই ইজ এ লিবারেল আর্টস ডিগ্রি অফেন কনসিডার্ড এ লাক্সারি। ওই যে প্রথমে বলছিল না যে আর্টসের ডিগ্রি নেওয়াটা হচ্ছে উচ্চাভিলাষী, এটা কেন বলা হয়, এটা কেন এটাকে কনসিডার করা হয়, ঠিক আছে, এটাকে কনসিডার করা হয় ওই কারণে, কারণ এটা পড়ে আপনি কি পাবেন না, কোনো ভালো চাকরি পাবেন না, টাকা পয়সা ইনকাম করতে পারবেন না, তার মানে আপনার আসলে টাকা পয়সার চিন্তা ভাবনা নাই, যাদের টাকা পয়সার চিন্তা ভাবনা নাই তারাই এগুলো পড়বে, তাই না? তো এই কথাটাকে একটু সহজে স্ট্যান্ডার্ড ইংলিশে আপনার লিখতে হবে। দেখেন আপনাদের জন্য এখানে আসলে কিভাবে উপস্থাপন করা হয়েছে। এই যে আমরা প্রথম কথাটা লিখলাম যে এ লিবারেল আর্টস ডিগ্রি ইজ অফেন সিন অ্যাজ এ লাক্সারি, এটা তো কোশ্চেন থেকেই নিলাম, তাই না? বিকজ, এবার যেহেতু হোয়াই দিয়ে কোশ্চেন করছে, হোয়াই এর আনসার কি দিয়ে হবে, বিকজ দিয়ে। বিকজ ইট ডাজ নট অলওয়েজ লিড টু অ্যান ইমিডিয়েট, এটা আসলে ইমিডিয়েট হাইপিং জব দেয় না আমাদেরকে, ইন দ্য ওয়ে টেকনিক্যাল ট্রেনিং মাইট, মানে যেটা নাকি টেকনিক্যাল ট্রেনিং গুলো দেয় সেটা আমাদের দেয় না। আপনারা যদি এই অংশটুকু মাথায় না আসে, এতটুকু এখানে লিখে দিলেও হয়ে যাবে। এরপর আরেকটা সেন্টেন্স বলা হয়েছে, ডিউরিং ডিফিকাল্ট ইকোনমিক টাইমস, অর্থনৈতিক কঠিন সময়ে ফ্যামিলিজ ফিল, পরিবাররা চায় কি চায়, দে ক্যান নট অ্যাফোর্ড টু স্পেন্ড মানি, তারা আসলে টাকা পয়সা খরচ করতে চায় না, অন ওয়েল রাউন্ডেড মানে হচ্ছে আর্টসের পড়াশোনা, ওয়েল রাউন্ডেড লার্নিং, ওই ওয়েল রাউন্ডেড লার্নিং এর উপর পরিবার চায় না আপনার টাকা পয়সা ইনভেস্ট করতে। ওয়েন দে আর ডেসপারেট ফর এ কুইক ফিনান্সিয়াল রিটার্ন, যখন নাকি তারা চায় খুব দ্রুত একটা ফিনান্সিয়াল একটা রিটার্ন চায়, আপনাকে ইঞ্জিনিয়ারিং পড়াবে, আপনাকে যে সবচাইতে টেকনিক্যাল পড়াশোনার উদাহরণ হচ্ছে ডাক্তারি, এমবিবিএস। হ্যাঁ, এমবিবিএস কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না, এটা একটা কলেজ ডিগ্রি, আপনারা জানেন কিনা, ঠিক আছে, এমবিবিএস মেডিকেল কলেজ বলে। হ্যাঁ, এটা আপনাদের ধারণা আছে কিনা যে ঢাকা মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, এটা কলেজ, ঠিক আছে, যদিও একটা ইউনিভার্সিটির আন্ডারে, ঢাকা মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। সো বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাগুলো মূলত হচ্ছে রিসার্চ বেসড, ঠিক আছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের মধ্যেও পার্থক্য আছে, আমার এখানে লেখক কথা বলতেছে আর্টস নিয়ে মূলত। তো দেয়ারফোর, অতএব ইট ইজ পারসিভড, হ্যাঁ, এটা ধারণা করা হয় যে সামথিং অনলি দ্য ওয়েলদি ক্যান অ্যাফোর্ড টু পারসু, মানে এখানে কি বলা হচ্ছে, দেয়ারফর অতএব ইট ইজ পারসিভড অ্যাজ সামথিং, এটাকে এমন কিছু হিসেবে পারসিভ করা হয়, অনলি দ্য ওয়েলদি, শুধুমাত্র যাদের টাকা পয়সা আছে যথেষ্ট তারাই শুধুমাত্র এটা কি করতে পারে, নিতে পারবে, ঠিক আছে। সো আমি যে প্রথমে যেটা বলছিলাম মনে আছে, ওই যে ইউরোপিয়ান আমেরিকান কান্ট্রিজ গুলোতে যাদের টাকা পয়সার কোনো চিন্তা ভাবনা নাই তারা মূলত রিসার্চ করে, তাই না? সো এটা কিন্তু সত্য, বাস্তব। হ্যাঁ, সো আপনাকে হচ্ছে আপনার পেটে যখন ভাত থাকবে না, ঠিক আছে, আপনি আসলে রিসার্চ কিভাবে করবেন, আপনার পেটে যখন ভাত থাকবে না তখন আপনি কিভাবে লিবারেল আর্টস পড়বেন, সাহিত্য কিভাবে পড়বেন, আপনার মনে করেন পেটে ভাত নাই, আপনি কি আসলে রবীন্দ্রনাথের কবিতা নিয়ে বসে থাকবেন, সোনার তরী, হ্যাঁ, রাশি রাশি ভাড়া ধান কাটা হলো সারা, এই ধান কাটা দিয়ে কি হবে, আপনার ঘরে ধান নাই, ঘরে চাল নাই, ঠিক আছে। সো হোয়াটএভার, তো এটা লেখক মূলত এটা বোঝাতে চেয়েছে। এখানে আমরা 3টা আনসার কিন্তু দিয়ে ফেলেছি, আমাদের বাকি ছিল এ এবং ই, ঠিক আছে। এ নাম্বার আনসার এবার যাই, আমরা ভোকাবুলারি গুলোতে যাই, যেগুলো হচ্ছে বোল্ড ফেস দেয়া ছিল, ভোকাবুলারি গুলো আমরা একটু দেখে নেই, আনসার গুলো কি ছিল। চেষ্টা করবেন আমি এখানে যেভাবে আনসার গুলো দিয়েছি সেভাবে আনসার করতে, ঠিক আছে, কারণ এই জায়গায় প্রত্যেকটা ভোকাবুলারিতে 1 করে মার্ক, ঠিক আছে। রিসেশন মানে কি বলছে, দিস রেফার্স টু এ পিরিয়ড অফ ইকোনমিক ডিক্লাইন, এই শব্দটা যদি জানা থাকে বেস্ট, ঠিক আছে, আপনি এখানে শেষ করে দিলেও হয়ে যায়, ঠিক আছে। আর কন্টেক্সচুয়াল যেহেতু চাইছে, এখানে ফ্যামিলির কথাটা বলে দিয়েছেন, ওয়ার ফ্যামিলিজ স্ট্রাগল ফিনান্সিয়ালি, আমাদের পরিবারে যখন অর্থনৈতিক মন্দা চলে সেই কথাটা বলা হয়েছে এখানে, রিসেশন। তারপর সাটল মানে হচ্ছে স্পষ্ট, ঠিক আছে, ইট মিনস সামথিং ডেলিকেট অর প্রিসাইজ, গুরুত্বপূর্ণ কিছু, ইমপ্লাইং এ ডিপ অ্যান্ড সফিস্টিকেটেড আন্ডারস্ট্যান্ডিং রাদার দ্যান এ সারফেস লেভেল 1, মানে ভাষা জ্ঞানের চেয়ে এটা মূলত কি একদম সফিস্টিকেটেড, একদম মানে খুব খুব আধুনিক একটা আন্ডারস্ট্যান্ডিং বোঝায় এটা।
টাস্ক ফোর্স যেটা বলেছিলাম, নির্দিষ্ট পার্ট কোনো একটা কাজের জন্য, দিজ আর স্পেশালাইজড গ্রুপস। স্পেশালাইজড গ্রুপ, একটা স্পেশাল গ্রুপ অর কমিটিস অর্গানাইজ টু হ্যান্ডেল স্পেসিফিক প্রবলেমস, কোন একটা স্পেসিফিক প্রবলেমস সলভ করার জন্য যাদেরকে নিয়োগ করা হয়, লাইক ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট। ঠিক আছে। এরপরে কিউবিকল ওয়ার্ডটার মানে হচ্ছে ওই যে যেটা বলেছিলাম, একটা অফিসের একটা নির্দিষ্ট পার্টের যা কাজ করে। দিস ডিসক্রাইবস এ স্মল partitions office space representing a standard repetitive corporate job environment। মনে করেন আপনার হচ্ছে কোনো একটা অফিসের একটা পার্ট যেটা হচ্ছে শুধুমাত্র এই অফিসের নিয়ে কাজ করে, কি বলে এটা, ডেকোরেশন নিয়ে কাজ করে, ওই ডেকোরেশন পার্টটা, অথবা হচ্ছে রিসিপশনিস্টদের নিয়ে কাজ করে ওই পার্টটা। মানে ছোট ছোট পার্টগুলোকে, অফিসের যে ছোট ছোট স্পেসগুলো, ওগুলোকে বলা হয় মূলত কিউবিকল। তো এখানে লেখক যেটা বলেছে সেটা হচ্ছে এই ন্যারো ওরিয়েন্টেড এডুকেশনগুলো এই কিউবিকলের মতো। ডেড এন্ড, সেটা সবার শেষে যেটা ছিল, ডেড এন্ড মানে হচ্ছে এ সিচুয়েশন অর ক্যারিয়ার পাথ দ্যাট হ্যাজ নো ফিউচার, মানে কোনো ফিউচার প্রসপেক্ট নাই, যেটার কোনো ভবিষ্যৎ নাই, ফর গ্রোথ অর চেঞ্জ। ওকে, এখন এই যে ভোকাবুলারি দেখে যারা ভয় পাচ্ছেন যে স্যার আমি তো স্যার এইভাবে মোটামুটি জানলেও স্যার আমি তো এইভাবে লিখতে পারবো না, ঠিক আছে, এত বড় টড় লিখতে পারবো না, যদি নাই পারেন, খেয়াল করেন, যদি নাই পারেন কোনোভাবে এইভাবে লিখতে, হ্যাঁ, তাহলে অন্তত এইভাবে লিখবেন যে দিস রেফার্স টু। ঠিক আছে, দিস রেফার্স টু, মনে করেন আপনি জানেন রিসেশন মানে হচ্ছে ইকোনমিক ডিক্লাইন, তাহলে শুধুমাত্র এতটুক লিখবেন অন্তত, দিস রেফার্স টু এ ইকোনমিক ডিক্লাইন, এতটুক আর এতটুক লেখেন, তারপরও আপনি ওই জায়গাটায় মার্কস ইনশাল্লাহ ফুল মার্কস পাবেন। ঠিক আছে। সো এইটা তো আসলে এইখানে যেভাবে দেয়া আছে, এটা যাদের রাইটিং স্কিলস একদম অ্যাডভান্স লেভেলের না, তারা ছাড়া অন্য বাকিদের পক্ষে এইভাবে লেখাটা কঠিন হয়ে যাবে উইদিন শর্ট টাইমের মধ্যে। ঠিক আছে, যদি সেটা না পারি আমরা, তাহলে অন্তত এইভাবে প্রত্যেকটা এইভাবে লিখবো, দিস রিফার্স টু এইটা, এক জায়গায় রিভার্স লিখছেন, আর জায়গায় রিভার্স না লিখে বলবেন দিস মিনস। ঠিক আছে, রিভার্সের জায়গায় কি লিখবেন, মিনস। ঠিক আছে। আর মনে করেন যে না একদম সময় নাই, পুরাই খারাপ অবস্থা, ঠিক আছে, তখন সব বাদ দিয়ে খালি এইভাবে লিখে দেন ইকোনমিক ডিক্লাইন। ঠিক আছে, যেমন এখানে সাটল চাইছে, ঠিক আছে, সাটল, তো তখন আপনার যদি সময় থাকে আপনি এইভাবে লেখেন যে দিস মিনস ডেলিকেট অর প্রিসাইজ, আর যদি ওইটাও সময় না থাকে তাহলে শুধু এতটুকু লিখে দেন ডেলিকেট অর প্রিসাইজ। ঠিক আছে, তারপরও আনসার বাদ দেয়া যাবে না। ঠিক আছে, এই আপনারা ক্লাস করতেছেন নাকি ঘুমায় গেছেন একটু কমেন্ট করেন তো দেখি যে আমরা বুঝতেছি কিনা। আমরা কিন্তু প্যাসেজের সলিউশনের শেষ দিকে চলে আসছি। যারা ক্লাসে আছেন একটু কমেন্টে জানান যে আমরা ক্লাসটা বুঝতেছি কিনা, এবং যে কোনো ধরনের কোশ্চেন অ্যারাইজ হলে আমরা কমেন্টে কোশ্চেন করতে পারি। ঠিক আছে, আই এম হিয়ার টু আনসার অল অফ ইউর কোশ্চেন্স। আচ্ছা, এরপর দেখেন টাস্ক ফোর্সেস, এটা বলা হয়েছে আপনাদের প্রত্যেকটা আনসারই বলা হয়েছে। শেষে যেটা বললাম সেটা হচ্ছে এইভাবে যদি না পারি অন্তত শর্ট করে আনসার করব, একদম শর্টও না পারলে সিনোনিম হলো লিখে দিয়ে আসবো, বাদ যেন না দেয়। কোনো একটা বিষয়ে গেস করে হলো, যেমন কিউবিকল দিয়ে কি বুঝাইছে আপনি মনে করেন জানেন না, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি প্যাসেজে চলে যাবেন, প্যাসেজের আশেপাশের সেন্টেন্সগুলো একটু দেখবেন। ঠিক আছে, যেমন এখানে দেখেন কিউবিকল, আপনি একটু সেন্টেন্সটা পড়বেন যে এটা দিয়ে আসলে কি বুঝাইতে পারে, এটা গেস করার চেষ্টা করবেন। ঠিক আছে, যেমন আবার একটু সেন্টেন্সটা পড়বেন, মেনি স্টেটস অ্যান্ড লোকালিটিস হ্যাভ অফিসিয়ালস অর টাস্ক ফোর্সেস ইন চার্জ অফ ওয়ার্ক ফোর্স ডেভেলপমেন্ট, মানে টাস্ক ফোর্সের কাজ কি, কাজের উন্নয়ন করা, implying যেটা বোঝায় business and industry will communicate their needs and educational institution will dutifully train students, education institution গুলো স্টুডেন্টদেরকে শেখাবে who can head straight to the factory floor or the office cubicle। তার মানে ফ্যাক্টরি ফ্লোরের সাথে তুলনা করা হয়েছে কি, অফিস কিউবিকল দুইটা, তার মানে অফিসের কোনো একটা অংশ কিউবিকল, এই অংশটা কিউবিকল মানে হচ্ছে অফিস রিলেটেড কিছু একটা, তাই না? সো তখন আপনি মনে করেন কিচ্ছু বুঝতেছেন না। ঠিক আছে, তাহলে এই লাইনটা একটু চেষ্টা করবেন, হেড স্টেট টু দ্য ফ্যাক্টরি ফ্লোর অর দ্য অফিস কিউবিকল টু সার্ভ দ্যাম। তা আপনি জাস্ট এটা বুঝতেছেন যে অফিসের কোনো একটা পার্ট, তা আপনি এইভাবে লিখে দেবেন অন্তত পার্ট অফ এ স্পেসিফিক অফিস। ঠিক আছে, এতটুকু যদি লিখে দেন, আই বিলিভ দ্যাট ইউ উইল গেট ইউর মার্ক। ঠিক আছে, কারণ এটার মানে হচ্ছে অফিসের কোনো একটা অংশ। ঠিক আছে, টিচার কিন্তু বুঝবে যে আপনি আসলে এটা বুঝতে পারছেন। ঠিক আছে, যে অফিসের কোনো একটা পার্ট। সো দিস দ্য ওয়ে টু গেট মার্কস, সো ইভেন ইফ ইউ আর নট অ্যাওয়্যার অফ দ্য ওয়ার্ড। ঠিক আছে, এটাই মূলত মানে কম্প্রিহেনশন।
ওয়ার্ড মিনিং না জানা থাকা সত্ত্বেও, ঠিক আছে, না জানা থাকা সত্ত্বেও আপনি মার্কসটাকে ক্যারি করার চেষ্টা করবেন। আর এই ধরনের আনসারগুলো করবেন মূলত শেষের দিকে, ঠিক আছে, যেগুলো জটিল এগুলো শেষের দিকে করবেন। একটা কোশ্চেন আনসার করা বাকি আছে, ই নাম্বারটা, ট্রান্সলেট ইন বাংলা দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, ঠিক আছে। আচ্ছা, তো লাস্ট সেন্টেন্স অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফের ট্রান্সলেশনটা, এখানে আমাদের আনসার যেটা রাখা হয়েছে মিস্টেকেনলি, এখানে মনে হয় না লাস্ট সেন্টেন্সটা দেয়া আছে ট্রান্সলেশনের জন্য। এটা প্যারাগ্রাফের লাস্ট মানে প্যাসেজের লাস্ট সেন্টেন্স দেওয়া আছে, বাট চেয়েছিল আমাদের কাছে কোনটা, প্যাসেজের লাস্ট সেন্টেন্স, প্রথম প্যারার লাস্ট সেন্টেন্স, যেটা হচ্ছে এইটা, ঠিক আছে, এই যে বড় সেন্টেন্সটা। তো ট্রান্সলেশনের ক্ষেত্রে আমি একটা ওয়ে আপনাদের বলে দেই, যেটা সেটা হচ্ছে কখনোই আক্ষরিক অনুবাদ করার চেষ্টা করবেন না, পুরো সেন্টেন্সটা 2-3 বার পড়বেন, পড়ে যেটা বুঝছেন, কি শব্দ বলা আছে, কোন টেন্সে, কোন সেন্টেন্সে, কিচ্ছু দরকার নাই, ঠিক আছে। আপনি এইটা পড়ে যা বুঝছেন তা আপনার ভাষায় সহজভাবে লিখে দিবেন, ওটাই হচ্ছে ট্রান্সলেশন, এবং ওটাতেই আপনি মার্কস পাবেন, ঠিক আছে। এখানে একটু দেখেন, আপনারা আমার সাথে যদি 2-3 বার একটু পড়ার চেষ্টা করেন, ইয়েট ওয়ান কুড আর্গু, একটু ভেঙে ভেঙে পড়বেন, তার তবুও আমাদের মধ্যে কেউ কেউ যুক্তি দেখাতে পারে যে ট্র্যাডিশনাল ওয়েল রাউন্ডেড প্রিপারেশন, মানে ট্র্যাডিশনাল বা ওয়েল রাউন্ডেড প্রিপারেশন যেটা দ্যাট দ্য লিবারেল আর্টস অফার্স, যেটা নাকি লিবারেল আর্টস মানে স্বাধীন কলা শিক্ষা যেটা দেয়, ইজ এ বেটার ইনভেস্টমেন্ট দ্যান এভার, এটা হচ্ছে কি যে কোনো কিছু হচ্ছে ভালো একটা বিনিয়োগ, দ্যাট দ্য ফিউচার ডিমান্ডস অফ সিটিজেনশিপস, কারণ ভবিষ্যৎ কি ডিমান্ড করে, এমন নাগরিকত্ব ডিমান্ড করে, উইল রিকোয়ার নট ন্যারো টেকনিক্যাল অর জব ফোকাস ট্রেনিং, যেই ভবিষ্যতে আমাদের কি দরকার, মানে কি দরকার না, ন্যারো টেকনিক্যাল ট্রেনিং এর দরকার নাই, জব ফোকাস ট্রেনিং এর দরকার নাই, বাট দরকার কি একটা সাটল আন্ডারস্ট্যান্ডিং, একটা ক্লিয়ার বোঝাপড়া দরকার, যার হচ্ছে ক্লিয়ার নলেজ আছে অফ দ্য কমপ্লেক্স ইনফ্লুয়েন্সেস দ্যাট শেপ দ্য ওয়ার্ল্ড উই লিভ ইন, আমরা যে পৃথিবীতে বাস করি এই জটিল পৃথিবীটা বোঝার জন্য। তার মানে আমি খুব সহজে বলে দিই, এইটা পরে যেটা বুঝলাম সেটা হচ্ছে এই যে তবুও আমাদের মধ্যে কেউ কেউ যুক্তি দেখাতে পারে এই যে ট্র্যাডিশনালকে আপনি বাংলায় কি বলতে পারেন, যে প্রথাগত, প্রথাগত অথবা হচ্ছে ওয়েল রাউন্ডেড প্রিপারেশন, ওয়েল রাউন্ডেড প্রিপারেশনকে আপনি বাংলায় বলতে পারেন যে ওয়েল রাউন্ডেড প্রিপারেশন মানে হচ্ছে প্রস্তুতি, ওয়েল রাউন্ডেড বলতে পারি কি যে যথাযথ প্রস্তুতি, ঠিক আছে। মনে করেন আপনার মাথায় কিছু নাই, কিন্তু ওটাকে জাস্ট গেস করে নিয়ে আসেন, যে তাহলে আমরা এটি এইভাবে বলতে পারি যে তবুও আমাদের মধ্যে কেউ কেউ যুক্তি দেখাতে পারে যে প্রথাগত এবং যথাযথ প্রস্তুতি সম্পন্ন শিক্ষা যা নাকি আমাদের এই যে লিবারেল আর্টস দেয়, এটা হচ্ছে একটা অবশ্যই অপেক্ষাকৃত ভালো একটা বিনিয়োগ, ঠিক আছে, ভবিষ্যতের জন্য, যেই ভবিষ্যতে আসলে শুধুমাত্র নির্দিষ্ট কোনো চাকরি কাঙ্ক্ষিত পড়াশোনা কাজে লাগবে না, বরঞ্চ একটা প্রপার যথাযথ একটা বোঝাপড়া, এই জটিল পৃথিবীকে যথাযথভাবে বোঝার জন্য যে জ্ঞান দরকার, সে আমরা যে পৃথিবীতে বাস করি, যেটা একটা জটিল পৃথিবী, এই জটিল পৃথিবীকে বোঝার জন্য যে আন্ডারস্ট্যান্ডিং দরকার, বোঝাপড়া দরকার, সেই জ্ঞানটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো এইটাকে 2-3 বার আপনি একটু আপনার মাথার মধ্যে সাজাবেন, এই বাংলা কথাটাকে সাজিয়ে আপনি লিখে দিবেন, যাতে পরীক্ষক পড়তে গিয়ে মনে হয় যে না আপনি লেখাটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। মানে হুবহু আপনাকে এটার বঙ্গানুবাদ করার দরকার নাই, মানে শাব্দিক অনুবাদ করার দরকার নাই, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের প্যাসেজ সলভ করার ওয়ে। আমি যদি আবার আপনাদেরকে একটু সামারাইজ করতে চাই, যারা শেষে জয়েন করেছেন, তাহলে প্যাসেজ সলভ করতে গেলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমেই হচ্ছে প্রশ্নে চলে আসবো, 5টা প্রশ্ন পড়ে বোঝার চেষ্টা করবো ওই প্যাসেজটা কি সম্পর্কে এবং কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়েছে। প্রশ্ন পড়ার পরে আমরা প্যাসেজে যাব, প্যাসেজটা পড়ার সাথে সাথে যখনই যেখানে আনসার পেয়ে যাচ্ছি কোনো একটা কোশ্চেনের, তখন ওটা মার্ক করে রাখবো, যেমন এখানে এই ডিফারেন্স আছে, এখানে লেখকের স্টান্স আছে, কোন কোন জায়গায় বোল্ড করা আছে, এগুলোর শব্দার্থগুলো লাগবে। এতে করে হচ্ছে আমার যখন আমি আনসার করব তখন সময় কম লাগবে এবং আনসার অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা থাকবে। আনসার করার সময় কোনো আনসার একদম হুবহু যদি প্যাসেজ থেকে মিলে যায় ভালো, বাট উইল নট ফলো দ্য এক্সাক্ট ওয়ার্ড অর ফ্রেজেস দ্য রাইটার্স রট, মানে রাইটার্স যেটা লিখেছে সেই ওয়ার্ড বা ফ্রেজ আমরা ইউজ না করে, সেই সেন্টেন্স স্ট্রাকচার ইউজ না করে, যেহেতু 5 মার্ক, আমরা অবশ্যই 2টা বা 3টা সেন্টেন্সে লিখবো, নিজের ভাষায় লিখবো, নিজের কোনো ভাষাই নাই, তখন রাইটার্সের যে ওয়ার্ডটা দিছে সেটার সিনোনিম লিখবো অ্যাটলিস্ট, ঠিক আছে। হুবহু লিখলে নাম্বার পাওয়া যাবে না। আচ্ছা,
এরপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে ভোকাবুলারির ক্ষেত্রে আমি বলেছি, ভোকাবুলারির ক্ষেত্রে যদি পারেন মিনিংটা একটু বড় করে লেখার জন্য দ্যাট ইজ বেস্ট, বাট যদি সময় না থাকে, আপনার মাথায় না কুলায়, জ্ঞানে না কুলায়, তাহলে অন্তত করে সিনোনিমটা লিখে দিয়ে চলে আসবো, বাট বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? সো দিস দ্য ওয়ে অফ ডিলিং উইথ প্যাসেজ। নাও কাম টু দ্য পয়েন্ট অফ কম্পোজিশন রাইটিং। এখন এই যে কম্পোজিশন রাইটিং, এখানে যে দুইটা আছে, এর মধ্যে যেটা সম্পর্কে আপনার আইডিয়া বেটার সেটা নিয়ে আপনি অবশ্যই লিখবেন। এখন কম্পোজিশন লেখার ক্ষেত্রে প্রথমেই আপনাকে এসে এবং কম্পোজিশনের পার্থক্যটা বুঝতে হবে, কারণ কম্পোজিশনের জায়গায় এসে লিখে দিয়ে আসলে ঝামেলা আছে, ঠিক আছে? সো আপনাদের মধ্যে কারা কারা এসে এবং কম্পোজিশনের পার্থক্য জানেন একটু কমেন্ট করুন তো, যে এসে এবং কম্পোজিশনের পার্থক্য জানা আছে আমার স্যার। দেখি আপনাদের মধ্যে কয়জনের এটা আইডিয়া আছে। আমাদের সাধারণত পরীক্ষাগুলোতে একাডেমিক লেভেলও আপনাদের সম্ভবত কম্পোজিশনই আসতো। কম্পোজিশনের বাংলা মানে কি? রচনা। আর এসের বাংলা হচ্ছে প্রবন্ধ, ঠিক আছে? সো আমি যদি আপনাদেরকে সহজে বোঝাতে চাই যেটা, সেটা হচ্ছে এসেটা হচ্ছে অনেক বেশি ফর্মাল, এটা অনেক বেশি ফর্মাল, আর এটা হচ্ছে স্ট্রাকচার মেনটেন করতে হয় খুব কঠোরভাবে, ঠিক আছে? এটাতে অনেক বেশি কি থাকবে? ইনফরমেশন থাকবে, ইনফরমেটিভ থাকবে, এখানে অনেক ডেটা থাকবে, ডেটা, হ্যাঁ। এবং এসে লিখতে গেলে আসলে আপনাকে ভালো একটা প্রিপারেশন দরকার, ভালো নলেজ দরকার। কম্পোজিশন বিষয়টা কি? কম্পোজিশন মানে হচ্ছে রচনা। আপনারা খেয়াল করবেন যে মিউজিক, কম্পোজিশনকে মিউজিকের সাথে তুলনা করা যেতে পারে। গান দেখবেন যে গানের যে সঙ্গীত কিন্তু কম্পোজিশন করা হয়, তাই না? কম্পোজ করা হয়, হ্যাঁ, যাদের আইডিয়া আছে মোটামুটি মিউজিক সম্পর্কে। সো কম্পোজিশনটা হচ্ছে অনেকটা মিউজিকের মতো, একটা রিদমিক, ঠিক আছে? যেটা হচ্ছে আপনার পড়তে ভাল লাগবে, ঠিক আছে? লোড লাগবে না, হেভি লাগবে না, ঠিক আছে? সো এই জায়গাটা হচ্ছে কম্পোজিশন বিষয়টা হচ্ছে অনেকটা পার্সোনাল, ঠিক আছে? আপনার পার্সোনাল অপিনিয়ন এই জায়গাটা আসতে পারে। লেখার দুইটা অ্যাপ্রোচ থাকে মূলত, ঠিক আছে? একটাকে বলা হয় সাবজেক্টিভ অ্যাপ্রোচ, আর একটাকে বলা হয় অবজেক্টিভ অ্যাপ্রোচ। আমি একটু আপনাদেরকে বোঝাই যে কোনটা কি। সাবজেক্টিভ অ্যাপ্রোচ মানে হচ্ছে আপনি আপনার নিজের জায়গা থেকে লিখতেছেন। যেমন সাবজেক্টিভ অ্যাপ্রোচ বলতে, যেমন কোনো একটা কোশ্চেন করা হলো এরকম, রিলিজিয়ান, দ্য ইম্পর্টেন্স অফ রিলিজিয়ান্স, ঠিক আছে, ইন হিউম্যান লাইফ, মানুষের জীবনে ধর্মের গুরুত্ব। তো আপনি যদি সাবজেক্টিভ ভিউ থেকে একটা লেখা লেখেন তাহলে লেখাটা একরকম হবে, আর অবজেক্টিভ ভিউ থেকে যদি লেখাটা লেখেন তাহলে লেখাটা এক ধরনের হবে, ঠিক আছে? অবজেক্টিভ ভিউ মানে হচ্ছে আপনার নিজের পার্সোনাল চিন্তা চেতনা এখানে খুব একটা রিফ্লেক্টেড হবে না, ঠিক আছে? আপনি অবজেক্টিভ মানে হচ্ছে আপনার এইটা নিয়ে সমাজে কি ধারণা, ঠিক আছে, সমাজের কি রেফারেন্স আছে সেটা আপনি বলবেন। আর সাবজেক্টিভ মানে হচ্ছে আপনি আপনার নিজের জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে লেখাটা লিখবেন। তো সাধারণত এসেটা হয় হচ্ছে অবজেক্টিভ, ঠিক আছে? এসের লেখাটা মূলত যে কোনো ফর্মাল লেখাই অবজেক্টিভ, কম্পোজিশনও অবজেক্টিভ, বাট এই জায়গায় কিছুটা সাবজেক্টিভ টোন আপনি নিয়ে আসতে পারেন, ঠিক আছে? সো এত কিছু যাদের মাথায় ঢুকতেছে না তাদের একটা জাস্ট সিম্পল বিষয় বলি, যেটা সেটা হচ্ছে এসেতে চোখে দেখা যায় একটা স্ট্রাকচারের যে পার্থক্য, সেটা হচ্ছে এসেতে হিন্টস গুলা থাকে, ইন্ট্রোডাকশন। আমরা বলি না যে এই যে দেখবেন অনেক রচনার মধ্যে এরকম থাকে, প্রবন্ধে থাকে, ইন্ট্রোডাকশন থাকে প্রথমে, তারপরে ডেসক্রিপশন থাকে, হ্যাঁ, তারপরে আরো অনেক কিছু থাকে, এরকম হিন্টস থাকে না? এই হিন্টসটা থাকে মূলত এসেতে থাকে, কম্পোজিশনে কোনো হিন্টস দেয়া যাবে না, ঠিক আছে? আমি কি বলেছি বুঝতে পেরেছি সবাই? এসেতে এরকম হিন্টস থাকবে 3টা 4টা 5টা, কিন্তু কম্পোজিশনে কোনো হিন্টস থাকবে না। আরেকটু যদি ক্লিয়ার করি, দেখেন স্ট্রাকচারের ক্ষেত্রে যদি আমরা ভাগ করতে চাই তাহলে সাধারণত এসেকে ভাগ করা হয় 5টা পার্টে। এসের পার্ট থাকে মূলত 5টা, কম্পোজিশনের পার্ট থাকে হচ্ছে 3টা, যদিও পার্ট খুব একটা গুরুত্বপূর্ণ না। এই 5টা পার্ট কি? এই এসের 5টা পার্টের প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন, আর 5 নাম্বারটা হচ্ছে কনক্লুশন, আর 2 থেকে 4, এই 2 থেকে 4, এটা অনেক সময় 2 থেকে মানে ভিতরে 3টার জায়গায় 4টাও থাকতে পারে। এই জায়গাটাতে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ডেসক্রিপশনের বিভিন্ন আইডিয়াগুলো আপনি এখানে ভাগ করে দিবেন, ঠিক আছে? আর কম্পোজিশনে যেটা থাকে সেটা হচ্ছে ওই ইন্ট্রোডাকশনকে বলা হয় বিগিনিং, শুরুটা, এন্ডিং,
এবং শেষেরটাকে বলা হয় এন্ডিং, এবং মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে সেলফ আইডিয়া। তো এই কম্পোজিশনকে মূলত এই তিনটা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। তো আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে যে রিটেনটা আসতেছে সেটা হচ্ছে মূলত কম্পোজিশন, তার মানে আপনার সেলফ আইডিয়া ওইখানে আসলে রিফ্লেক্টেড হবে। যেমন টাইটেল দেখলেও বোঝা যাচ্ছে দ্য ইনভিজিবল প্রেশার অফ বিং সাকসেসফুল ইন লাইফ। আমাদের সাকসেসফুল হওয়ার জন্য যে হচ্ছে ইনভিজিবল প্রেশারগুলো আমরা ফিল করি সেটা, ঠিক আছে। এবং বি নাম্বারে যেটা ছিল সেটা হচ্ছে আর্ট অ্যাজ রেজিস্ট্যান্স, এবং আমরা শিল্প দিয়ে কিভাবে কি করি প্রতিবাদ করতে পারি, প্রতিরোধের ভাষা হিসেবে শিল্প। দেখেন এই কোশ্চেনটা আসার কারণ কি আমরা একটু বিবেচনা করি, ঠিক আছে। দুইটাই কিন্তু প্রাসঙ্গিক। এ নাম্বার প্রাসঙ্গিক আপনার ব্যক্তিগত জীবনের জন্য, আপনি যখন পরীক্ষা দিতে বসছেন আপনি একটু প্রেশারে আছেন। বি নাম্বার প্রাসঙ্গিক হচ্ছে আপনারা জানেন যে 5ই আগস্টে যে অভ্যুত্থানটা হলো, এই অভ্যুত্থানের আগে পরে অভ্যুত্থান রিলেটেড কিছু শিল্প কাজ করেছে সোশ্যাল মিডিয়ায়। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন জানেন যে 5ই আগস্টের আগে কিছু যে গান ভাইরাল হয়েছিল না, একজন শিল্পীকে মনে হয় একজন র্যাপার, ঠিক আছে, র্যাপ সঙ্গীত গিয়েছিল, তাকে ইভেন অ্যারেস্টও করা হয়েছিল, ঠিক আছে। সো ওইটা কি একটা আর্ট অ্যাজ রেজিস্ট্যান্স ছিল না? হ্যাঁ, ইদানিংও দেখবেন কিছু র্যাপার বের হয়েছে, গান বের হয়েছে, আর্ট দিয়ে তারা কি করতেছে, রেজিস্ট্যান্স করতেছে। এবং 1971 সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময়ও কিন্তু এই শিল্পীরা তাদের শৈল্পিক যে সত্তা এবং মেধা, এই মেধা দিয়ে কিন্তু তারা প্রতিরোধ গড়ে তুলেছিল প্রতিবাদের ভাষা দিয়ে, ঠিক আছে। সো দিস ইজ ভেরি মাচ কন্টেক্সচুয়াল, দিস ওয়াজ ভেরি মাচ কন্টেক্সচুয়াল ইন দ্য লাস্ট ইয়ার। সো এবছরও যদি এরকম কোনো কন্টেক্সচুয়াল দিয়ে দেয়, আমার মনে হয় সেটা হচ্ছে আপনারা একটু খেয়াল রাখতে পারেন ডেমোক্রেসি নিয়ে, দ্য ইম্পর্টেন্স অফ ডেমোক্রেসি। হ্যাঁ, আমি একটু লিখে দিই আপনাদেরকে, এটা নিয়ে একটু মানে ইন্টারনেটে ঘাটাঘাটি করে অথবা হচ্ছে আপনি এআই এর সহায়তা নিয়ে আপনি একটু প্রিপারেশন নিয়ে রাখতে পারেন যে ইম্পর্টেন্স অফ ডেমোক্রেসি, হ্যাঁ, in দিসটা বড় হতে হবে, ইম্পর্টেন্স অফ ডেমোক্রেসি ইন দিস কান্ট্রি অথবা ইন আওয়ার কান্ট্রি, যেভাবে আসুক ডেমোক্রেসি দিয়ে আসতে পারে। বিকজ ইউ নো দ্যাট 7 তারিখে পড়ে গেছেন, তার 1 সপ্তাহ কম সময়ের মধ্যে আপনার বাংলাদেশে ঐতিহাসিক একটা নির্বাচন হতে যাচ্ছে, জাতীয় নির্বাচন। তো সেটাকে কেন্দ্র করে ডেমোক্রেসি আসতে পারে, সেটাকে কেন্দ্র করে আপনার ইলেকশন রিলেটেড কিছু আসতে পারে, ঠিক আছে। ইলেকশন, সরাসরি ইলেকশন না দিয়ে হয়তো ডেমোক্রেসি শব্দটা ইউজ করতে পারে। বাট আরেকটা বিষয়ে যেটা একটু খেয়াল রাখবেন সেটা হচ্ছে ফেসিজম নিয়ে কিছু আসলেও আসতে পারে, ঠিক আছে। ফেসিস্ট মানে ফেসিজম, এই দুইটা টার্ম, ফেসিজম এবং ডেমোক্রেসি, মানে স্বৈরাচার এবং ডেমোক্রেসির পার্থক্য আসতে পারে। দুইটার সুবিধা অসুবিধা, ফেসিজমের তো কোনো সুবিধা নাই, দুইটার বৈপরীত্য আসতে পারে, ঠিক আছে। জাস্ট আই এম সাজেস্টিং ইউ টু হ্যাভ সাম আইডিয়াস অন দিস টু টপিকস। হ্যাঁ, যেহেতু রাজশাহী ইউনিভার্সিটিতে লিখিত পরীক্ষা হচ্ছে, কমন পড়ার কোনো সম্ভাবনা নাই, কমন ফেলানোর চেষ্টা করাটা আসলে ভুল হবে, কারণ তারা দেখতেছি আপনার রাইটিং স্কিলস বা রিডিং স্কিলস কতটুকু আছে। বাট ফর বেটার প্রিপারেশন, যারা ইংলিশে একটু দুর্বল বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলছি যে এই দুইটার ব্যাপারে একটু নেট গাড়াগাড়ি করে কিছু নোট নিয়ে রাখেন, কিছু তথ্য নিয়ে রাখেন, কিছু লেখালেখির প্র্যাকটিস রাখেন, যাতে করে হচ্ছে কমন পড়ে গেলে আপনার পরীক্ষাটা অন্যদের চেয়ে ভালো হয়, ঠিক আছে। সো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওই যে দুইটা কম্পোজিশন এসেছে, আমরা ওটা দুইটার একটা স্যাম্পল দেখতে পারি, ঠিক আছে। আপনাদের তাহলে একটা আইডিয়া হবে যে এগুলোকে কিভাবে ডেভেলপ করা হচ্ছে একটা কম্পোজিশন লেখার ক্ষেত্রে। যেমন আপনাদের জন্য আমি কম্পোজিশনটা রেখেছি এখানে, দেখা যাচ্ছে নিশ্চয়ই। দেখেন, দ্য ইনভিজিবল প্রেশার অফ বিং সাকসেসফুল ইন লাইফ। সো ইউ ক্যান টেক স্ক্রিনশট অ্যাজ ওয়েল, আপনারা স্ক্রিনশট চাইলেও নিয়ে রাখতে পারেন, ঠিক আছে। এখানে দেখেন, খেয়াল রাখতে হবে আমাদের লেখাগুলা যেন হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের লেখার চেষ্টা করি আমরা, মানে শুরু থেকে সাবজেক্ট ভার্ব না দিয়ে এরকম আপনি চেষ্টা করবেন এরকম একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে লেখা শুরু করার জন্য। যেমন ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, হ্যাঁ, দেখেন কিভাবে শুরু করা হয়েছে এখানে, যে এই যে আধুনিক বিশ্বে সাকসেস ইজ অফেন প্রেজেন্টেড অ্যাজ দ্য আলটিমেট গোল অফ হিউম্যান লাইফ। আমাদের এই জীবনে অনেক সময়
সাকসেসকে আলটিমেট গোল হিসেবে বিবেচনা করা হয়। সোসাইটি সেলিব্রেটস হাই অ্যাচিভার্স, ফিনান্সিয়াল স্টেবিলিটি। এই যে মানে আমাদের সামাজিকতা, আমাদের সমাজে শুধুমাত্র যারা সফল তাদেরকে অনেক বেশি সেলিব্রেট করে। আপনারা হয়তো বা এটাকে ম্যাচ করতে পারতেছেন। আপনাদের অনেকের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে ভালো একটা পজিশনে চান্স পাওয়া, তাই না? তো আপনার বাবা মায়ের হয়তো ইচ্ছা ছিল, এখানে অনেকেই হয়তো আছেন, ম্যাক্সিমাম হয়তো হবেন যারা আসলে ঢাকা ইউনিভার্সিটিতে কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারেন নাই। হ্যাঁ, অনেকে দুঃখে শোকে বলেন যে স্যার যারা ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে তাদের নিয়ে দেখি এই হয় সেই হয়, এইটা ওইটা, ঠিক আছে? তো এইটা আসলে সমাজের একটা রীতি, তাই না? এটা একটা প্রথা বলা চলে, এটা একটা বাস্তবতা। যদিও আপনারা এটাকে কখনোই আসলে নেগেটিভ ভাবে নেয়ার মানে নিজেকে ছোট করার কোনো মানে হয় না, ঠিক আছে? এখানে আমি একটু হচ্ছে ক্লাসের বাইরে একটু বলি, সেটা হচ্ছে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারেননি, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাননি, দ্যাট ডাজন্ট মিন দ্যাট ইউ আর গন, ঠিক আছে? আপনার লাইফ এখানেই শেষ, এটা মিন করে না, ঠিক আছে? আপনার লাইফের একটা দরজা হয়তো বন্ধ হইছে, তার মানে হচ্ছে আপনার লাইফে আরো অনেকগুলো দরজা আছে, অপরচুনিটিস আছে যেগুলোকে আপনার লুফে নিতে হবে, ঠিক আছে? আর এজন্যই আপনি আসলে সেই ৭টা থেকে এখন পর্যন্ত ক্লাসে আছেন, ক্লাসটা দেখতেছেন, ক্লাসটা করতেছেন। আপনি আপনার আরেকটা দরজা দিয়ে, অপরচুনিটির দরজা দিয়ে প্রবেশ করার জন্য, ঠিক আছে? এই যে আপনি যে কাজটা করতেছেন এটা কিন্তু অনেকেই করতে পারতেছে না। ঢাকা ইউনিভার্সিটিতে কাঙ্ক্ষিত রেজাল্ট না হওয়ার কারণে সে ওখানেই হোঁচট খেয়ে পড়ে গেছে, যে সে আর ওঠার মতো শক্তিটাও পাচ্ছে না, ঠিক আছে? বাট আপনি আপনার চলার জীবনে, আপনার এই চলার জীবনটা মসৃণ নয়, কারো পথেই মসৃণ নয়। এই পথ কণ্টকাকীর্ণ থাকে, এই পথে কাদা থাকে, এই পথে উঁচু নিচু থাকে, আমরা অনেক সময় পড়ে যাই, ঠিক আছে? কিন্তু পড়ে গিয়ে ওখানে পড়ে থাকলে হয় না, যে পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর শক্তি থাকে এবং যে তার শক্তিটাকে আরো বাড়িয়ে সে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করে, আসলে সেই সফল। আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করেছেন সর্বোচ্চ, হয়তো লক্ষ্যে পৌঁছাতে পারেন নাই, আমি মনে করি তারপরও আপনি সফল, কারণ আপনি আপনার চেষ্টাটাকে কখনো থামান নাই, ঠিক আছে? এবং আল্লাহ তাআলা আপনার এই চেষ্টার কারণে হয়তোবা ঢাকা ইউনিভার্সিটি যেটা পান নাই, রাজশাহী ইউনিভার্সিটিতে আপনাকে এর চেয়ে অনেক ভালো পজিশন দিবে। এবং আমি আমার অনেক স্টুডেন্টকে চিনি যারা ঢাকা ইউনিভার্সিটিতে ৫০০, ৪০০, ৩০০-র মধ্যে চান্স পেয়েও রাজশাহী ইউনিভার্সিটিতে ইংলিশ, ল এগুলোতে চলে যায়, ঠিক আছে? সো এগুলো নিয়ে আমরা কখনো চিন্তা করব না, পাস্ট নিয়ে কখনো চিন্তা করব না। আমার সবসময় চিন্তা করতে হবে আমার প্রেজেন্ট নিয়ে এবং ফিউচার নিয়ে, নিয়ার ফিউচার নিয়ে চিন্তা করতে হবে, যে আমার সামনে যে অপরচুনিটিসটা আছে সেই অপরচুনিটিটা যেন আমি নিতে পারি, ঠিক আছে? সো এখানে দেখেন ইনভিজিবল প্রেশার নিয়ে বলা হয়েছে, এবং দেখেন দ্বিতীয় প্যারা আমি কি শুরু হয়েছে সাবজেক্ট ভার্ব দিয়ে না, প্রথমে আবারও কি একটা প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে, ফ্রম চাইল্ডহুড, শৈশব থেকে পিপল আর টট টু মেজার দেয়ার অর থ্রু গ্রেডস। এবং এই যে কম্পোজিশন লিখবেন, লেখার আগে এখানে একটা আপনাদের টেকনিক বলে দেই, যেমন আপনার কম্পোজিশনের পার্ট যেটা আসে আর্ট অ্যাস রেজিস্ট্যান্স, আপনি যেটা করবেন ওই যে বলেছিলাম যে ২-৩ মিনিট ভেবে নিবেন, এটাকে বলে ব্রেইন স্টর্মিং। ফোকাসে যারা ক্লাস করেছেন তাদের আইডিয়া আছে। তো কম্পোজিশনের ক্ষেত্রে এই ব্রেইন স্টর্মিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার লেখাটায় যদি একটা ধারাবাহিকতা থাকে, হ্যাঁ, পড়তে মাধুর্য আসবে, সাবলীলতা আসবে, এবং যেটাকে বলে প্রাঞ্জল, তো ওইটা আসবে। ব্রেন স্টর্মিংটা কি, আপনি আসলে এর মাথায় কি আসে সেটা চিন্তা করবেন। আর্ট এজ রেজিস্ট্যান্স, আর্টের মানে প্রতিরোধ হিসেবে আর্টের ভূমিকা কি, তো আর্ট হচ্ছে, আর্টের কতগুলা আছে, আর্ট হচ্ছে সংস হতে পারে, আর্ট কি হতে পারে, আর্ট হচ্ছে আমাদের কি হতে পারে, পোর্ট্রেট হতে পারে, কোনো ছবি হতে পারে, ঠিক আছে? তারপর কি হতে পারে, মানে কতগুলো ধারা আছে আর্টের। আর্ট হচ্ছে কি হতে পারে, আর্ট আর কি হতে পারে, গান হতে পারে, আর্ট হচ্ছে কি অ্যাক্টিং হতে পারে, সিনেমা হতে পারে, তাই না? সো আপনি এইগুলো মাথায় যা আসে এগুলো চিন্তা করবেন, ঠিক আছে? সো এরকম এরকম কয়েকটা আইডিয়া নিয়ে চিন্তা করবেন, ১০-১২টা আইডিয়া হবে, ঠিক আছে? তারপরে আপনি চিন্তা করবেন, লাইন আপ করবেন, ঠিক আছে? ওটাকে বলে আউটলাইন, মানে আপনি সিরিয়ালটা কোনটা দিয়ে শুরু করবেন, কোনটা দিয়ে শেষ করবেন, ঠিক আছে? তা আপনি প্রথমে তো অবশ্যই শুরুটাতে কিছু বলবেন, ঠিক আছে? ইন্ট্রোডাকশন যেটা আমরা বলি, বিগিনিংটা দেওয়ার পরে আপনি আসলে কোনটাকে নিয়ে আসবেন, ঠিক আছে? আর্টের ধরনটাকে নিয়ে আসতে পারেন, টাইপস অফ আর্টস, তাই না? যে টাইপস অফ আর্টসের যে বিভিন্ন ধরন, ঠিক আছে? এবং কোন ধরন টাইপস নিয়ে আসলেই এরপর চলে আসবে কোন ধরন কিভাবে রেজিস্ট্যান্সে
সহায়তা করে, ঠিক আছে। এরপরে আমরা এক্সাম্পলস নিয়ে আসতে পারি ফ্রম হিস্ট্রি, তাই না? এক্সাম্পলস ফ্রম হিস্ট্রি একটা এইটা নিয়ে একটা প্যারাগ্রাফ দিতে পারি, একটা প্যারা দিতে পারি। একটাতে টাইপস অফ আর্টস দিলাম, একটা এক্সাম্পলস ফ্রম হিস্ট্রি দিলাম, ঠিক আছে। এই এক্সাম্পলস তাহলে দেখেন ইন্ট্রোডাকশন মানে বিগিনিং, টাইপস অফ আর্টস 2 নাম্বার, এক্সাম্পলস ফ্রম হিস্ট্রি 3 নাম্বার। এরপরে আপনি চাইলে এন্ডিং এ চলে আসতে পারেন, ঠিক আছে। আর দুই একটা প্যারাগ্রাফ দিলে দিলেন, না দিলে নাই, ঠিক আছে। সো খেয়াল রাখবেন, শুরু করলে শেষ করতে হবে। বিগিনিংটা দিছেন কম্পোজিশন, গানের শুরু হইছে, গানের শেষ করতে হবে, গানের মতো, ঠিক আছে। গান শুরু হইছে, মাঝখানে প্রথম অন্তরায় শেষ হয়ে গেলে মানে আপনার সময় যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনি মার্কস পাবেন না। মনে করেন আপনি যখন দেখতেছেন, আমি একটু আমার এসে কম্পোজিশনে চলে যাই। মনে করেন আপনি এই 2 প্যারা লিখছেন, পরে দেখতেছেন যে আপনার সময় আছে আর 3 মিনিট 4 মিনিট। তাহলে এরপরে দেখেন এরপরে যে আমি আরো কয়েকটা প্যারা দিয়েছি, এত প্যারা-ট্যারা দেওয়ার আপনার টাইম থাকবে না, আপনি ডাইরেক্ট কনক্লুশনে চলে আসবেন, ঠিক আছে। মানে ইউ মাস্ট এন্ড ইট আপ, ঠিক আছে। আপনাকে অবশ্যই শেষ করে আসতে হবে কম্পোজিশন। টিচারের যেন মনে হয় যে ও এতটুকুই লিখছে। 1 পৃষ্ঠায় কম্পোজিশন লিখছেন, টিচারের মনে হবে যে ও 1 পৃষ্ঠাই লিখছে, ঠিক আছে। ওর সময় থাকা সত্ত্বেও ও 3 পৃষ্ঠা লেখে নাই, ও 1 পৃষ্ঠায় আইডিয়া কমপ্লিট করে দিছে। টিচারের যেন মনে হয় না কোনোভাবেই এরকম যে ওর আসলে সময় শেষ হয়ে গেছে, মাঝখানে শেষ হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কম্পোজিশনের ক্ষেত্রে। আর যদি আপনার সময় থাকে, আমি বলবো কম্পোজিশনের ক্ষেত্রে আপনি 5টা প্যারায় লেখার চেষ্টা করবেন, 4টা থেকে 5টা প্যারায়, ঠিক আছে। সো এখানে আমরা একটু কনক্লুশনটা দেখি। কনক্লুশনে আপনি একটা আইডিয়া দিবেন, আপনার মন্তব্য দিবেন, ঠিক আছে। ইন কনক্লুশন, ওয়াইল সাকসেস ইজ ইম্পর্টেন্ট, যে সাকসেস যখন নাকি গুরুত্বপূর্ণ, দ্য আনসিন প্রেশার মানে হিডেনও বলতে পারতেন এখানে, আনসিন প্রেশার অ্যাটাচ টু ইট, এই অ্যাটাচ টু ইট এর জায়গায় আপনি বলতে পারতেন রিলেটেড টু ইট, আপনার মাথায় যেটা আসে আর কি, ঠিক আছে, তৎক্ষণাৎ যেটা আসে। ক্যান বি হার্মফুল, এটা কি হতে পারে, ক্ষতিকর হতে পারে। ইফ লেফট আনচেকড, যদি এটাকে চেক করা না হয় নিয়মিত। এ ব্যালেন্স আন্ডারস্ট্যান্ডিং অফ সাকসেস, একটা সুষম বোঝাপড়া সাকসেস সম্পর্কে, ক্যান হেল্প ইন্ডিভিজুয়ালস, এটা ব্যক্তিকে সহায়তা করতে পারে। লিড হেলদিয়ার, মানে আরো বেশি স্বাস্থ্যকর, মোর ফুলফিলিং, আরো বেশি সন্তোষজনক লাইফ লিড করার ক্ষেত্রে। উইদাউট বিং ক্রাশড বাই এক্সপেকটেশনস, মানে প্রত্যাশার চাপে আপনি পর্যদস্ত না হয়ে, আপনি হচ্ছে যদি একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং থাকে জীবন সম্পর্কে, যেই কথাগুলো আমি একটু আগে বলেছি। ঢাকা ইউনিভার্সিটি ইজ নট এভরিথিং, আই হ্যাভ আ লট অফ এক্সাম্পলস, ঠিক আছে। আমার অনেক উদাহরণ আছে আমার ছাত্রদের মধ্য থেকে, আমার চাক্ষুষ দেখা, যে ঢাকা ইউনিভার্সিটি পড়ার পরও তারা আসলে ব্যর্থ, ঠিক আছে। সো ঢাকা ইউনিভার্সিটিতে পড়লেই আপনার জীবন হচ্ছে অনেক বেশি সাকসেসফুল হয়ে যাবে, এরকম ভাবার কোনো কারণ নাই, ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটি ওয়াজ অ্যান অপরচুনিটি, ইউ ডিডন্ট গেট ইট, ঠিক আছে, ইউ কুডন্ট রিচ ইট, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট ইউ ডোন্ট হ্যাভ এনি আদার অপরচুনিটিস, ঠিক আছে। সো আপনার লাইফে আরও এরকম অনেক অপরচুনিটিস আসবে। বর্তমানে যে অপরচুনিটি সামনে আছে 7 তারিখে আপনার রাজশাহী ইউনিভার্সিটির ল বা ল্যান্ড ল অথবা ইংলিশ, ইউ উইল ট্রাই লেভেল বেস্ট টু অ্যাচিভ ইট। আপনার মাথায় এখন একটাই চিন্তা, এটাকে কিভাবে অ্যাচিভ করা যায়। আপনারা আজকের ক্লাস করার পরে আপনি রাজশাহী ইউনিভার্সিটির রিটেনের জন্য অনেক বেশি স্কিল হয়ে গেছেন, ব্যাপারটা এরকম না, আমি সেটা এক্সপেক্টও করি না, বাট ইউ বিকেম অ্যাওয়্যার, আই থিঙ্ক, ঠিক আছে। আপনি সচেতন হয়েছেন যে রাজশাহী ইউনিভার্সিটিতে আমাকে কি ফেস করতে হবে। তো এই 7 দিন, এই কয়েকটা দিন আপনাকে আমি সাজেস্ট করব বিভিন্ন টপিক সম্পর্কে আপনি একটু গুগল করবেন এবং একটু পড়বেন, ইংলিশটা পড়বেন, ঠিক আছে। ইংলিশ আপনি গুগল থেকে একটু পড়বেন এবং পড়ে, যেমন ডেমোক্রেসি নিয়ে পড়লেন একটা আর্টিকেল, পড়ে ওটার সামারিটা লেখেন, কি বুঝলেন আপনি আপনার নিজের ভাষায় লেখেন, ঠিক আছে। বা আপনি ফেসিজম নিয়ে পড়লেন, ওটা নিয়ে লেখেন, ঠিক আছে। সো আপনি হচ্ছে ইলেকশন নিয়ে পড়লেন, ওটা নিয়ে লেখেন, ঠিক আছে। বিভিন্ন আর্টিকেল আপনি নেটে সার্চ করে করে পড়েন এবং সেটা নিয়ে লেখেন। বেটার প্রিপারেশনের জন্য আপনি এটা করতে পারেন, একটা আর্টিকেল পড়লেন, ওই আর্টিকেলটা কপি করে চ্যাটজিপিটিতে দিয়ে বললেন যে এইটা থেকে আমার একটা সামারি লিখে দাও, ঠিক আছে। আপনি দেখলেন যে এইটার আইডিয়াটা কিভাবে সামারিতে লেখা হচ্ছে, বা এইটা নিয়ে আমাকে একটা কম্পোজিশন লিখে দাও, ঠিক আছে। সো এই বিষয়গুলা আপনি একটু ওইখান থেকে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। আই হোপ ইট উইল হেল্প ইউ আ লট। এবং আমরা ক্লাস শেষ করতে যাব আজকে ইনশাল্লাহ, ঠিক আছে। আপনাদের সাথে প্রায় 90 মিনিটস আমি ছিলাম। আপনাদের
হয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লিখিত বিষয় নিয়ে যে প্রশ্ন ছিল আপনারা আনসারগুলো পেয়েছেন। তারপরেও কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে করে রাখতে পারেন, ঠিক আছে? আমি ক্লাস শেষেও কমেন্ট আপনাদের দেখব। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যেগুলো হচ্ছে পুরোপুরি আজকের ক্লাস রিলেটেড না, আমি সেগুলো একটু ইগনোর করার চেষ্টা করেছি। এটা কেউ মাইন্ড করবেন না। যদি রিলেটেড হয়ে থাকে তাহলে আমি ক্লাস শেষে হলেও আমি পরে আনসার করে দিব। আবির কমেন্ট করেছেন, স্যার চট্টগ্রামতে 516 কি ইকোনমিক্স আসবে? গতবার দেখলাম 560 পর্যন্ত পাইছি ইকোনমিক্স। আমার এইচএসসিতে ইকোনমিক্স আছে, ছিল। তো এইটা আসলে বলা যাচ্ছে না, ঠিক আছে? গতবার পেয়েছে, তো এবার পেতেও পারে, নাও পেতে পারে। ডিপেন্ড করে আসলে এবছরের স্টুডেন্টরা ইকোনমিক্স কত বেশি নিবে সেটার উপরে, ঠিক আছে? সো এটা আসলে হাইপোথেটিক্যাল ব্যাপার। সো ইউ ক্যান এক্সপেক্ট, বাট এখান থেকে আসলে আমি আসলে বলতে পারতেছি না। সো ইউ হ্যাভ চান্স, আপনার একটা চান্স আছে, সম্ভাবনা আছে। আমার মতে 70% সম্ভাবনা আছে। পেতেও পারেন, নাও পেতে পারেন, ঠিক আছে? ওকে, সবাইকে ধন্যবাদ এবং সবার সফলতা কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। এই বলে আমি আজকের ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কর্তৃক আয়োজিত এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিটেন ক্লাসের আয়োজন এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।